পাখি বকুলের মুখে হাত দিয়ে ঠোঁট বন্ধ করে দিয়ে বলে, অনেক রাগ অভিমান হয়েছে, এবার সব কিছু ভুলে আমি তোমার কাছে চলে এসেছি, আর কোনো বাধা আমাদের আলাদা করতে পারবে না। চলে এসেছি মানে কি? চলে এসেছি মানে চলে এসেছি। আজই তোমার আমার অসম্পূর্ণ বিয়ে সম্পূর্ণ হবে, আর তারপর ময়নার বিষয়টা ভাববো। পাখি, তুমি মনে হয় ভুলে গেছো ভরা মজলিসে তুমি আমার সাথে কি আচরণ করেছিলে। আচ্ছা, মেনে নিলাম তুমি তোমার ভালোবাসা ভেঙে যাওয়ার কারণে তখন হিতাহিত জ্ঞান হারিয়ে এমন করেছিলে, কিন্তু আমি তো সজ্ঞানে সুস্থ মস্তিষ্কে ময়নাকে বিয়ে করেছি। আর বিয়ের সম্পর্কটা এতটাও ঠুনকো না যে যখন তখন তা ভেঙে দিয়ে নতুন করে শুরু করব। বকুল, তুমি যদি এই সম্পর্ককে এতটা সম্মান করো, তাহলে কেন নিজেকে এভাবে ক্ষত বিক্ষত করে শাস্তি দিচ্ছ? বুঝিনি, আবারও বলো। এখানে না বোঝার কিছু নেই। তুমি আমাকে ভুলতে মাথায় এভাবে আঘাত করেছ। আমার স্মৃতিগুলো সবসময় তোমার মনে ঘুরপাক খাচ্ছে। তুমি কখনো আমাকে ভুলতে পারো না, তাই তো এমন পাগলামি করছো। তোমাকে এই কথাগুলো কে বলেছে? তোমার মা নিজে আমাকে বলেছে তুমি এই সম্পর্ক থেকে মুক্তি চাও। শোনো পাখি, এটা সত্য যে আমি তোমাকে ভালোবাসি, হ্যাঁ, মন প্রাণ দিয়ে ভালোবাসি, কিন্তু ভালোবাসার মানে এই নয় যে তোমাকে সুখী করতে গিয়ে অন্য কারো চোখে জল নিয়ে আসবো। আসলে তুমি আমার ভাগ্যে ছিলে না, তাই বিধাতা তোমার আমার মিলন লিখে রাখেননি। আর হ্যাঁ, মা যা বলেছে তা ঠিক বলেনি। ময়না আর আমার বন্ধনটা জন্ম জন্মান্তরের জন্য তৈরি হয়েছে, আর আমি এই সম্পর্কে খুব সুখী। পাখি, তুমি লেখাপড়া জানা, শিক্ষিত, সুন্দরী এবং সমাজের একটা ভালো পরিবারের মেয়ে। তোমার জীবন আর ময়নার জীবনের অনেক পার্থক্য রয়েছে। সব সুখ কিন্তু ভোগে হয় না পাখি, কিছু সুখ ত্যাগেও হয়। ভালোবাসার মানে এই নয় যে তাকে যে কোনো মূল্যে আপন করে পেতেই হবে। ভালোবাসা তখনই পরিপূর্ণতা পায় যখন সে ভালোবাসা অন্যের জন্য ভালো কিছু বিদ্যমান থাকে। তুমি তো বাইরের জগতে উঠা বসা করেছো, তোমার বন্ধু বান্ধবীদের দেখেছ, তাদের প্রত্যেকের ভালোবাসা প্রত্যেকের চোখে গভীর। তারপরও তো অনেকের ভালোবাসা বিভিন্ন কারণে ভেঙে যায়। তারা সবাই প্রথম মনে করে এই যন্ত্রণা সে সহ্য করতে পারবে না, কিন্তু খেয়াল করে দেখো, তারা কিন্তু সময়ের সাথে নিজের চিন্তাধারা পরিবর্তন করে এবং নতুনভাবে বাঁচতে শিখে। আসলে সব কিছু নিজের চিন্তা ভাবনার উপর নির্ভর করে। তোমার এখন মনে হতেই পারে যে তুমি আমাকে ছাড়া বাঁচবে না, কিন্তু আমি জানি কিছুদিন অতিবাহিত হওয়ার পরে সময়ের সাথে সাথে তোমার জীবনধারাও স্বাভাবিক হবে। যারা আবেগের বশে ভুল সিদ্ধান্ত নেয় তারা বোকার মতো কাজ করে। তারা যদি একবার আবেগকে বিবেক দিয়ে বিবেচনা করে তাহলে তাদের জীবন অনেক সুন্দরভাবে গড়ে উঠত। পাখি, আমি চাই আমরা আমাদের অতীতকে একটা সুখের স্বপ্ন ভেবে মনে রাখি, আগামী পথ চলা শুরু করি। তাহলে নিশ্চয়ই তুমি, আমি এবং ময়না আমরা সবাই সুখী হব। তার মানে তুমি তোমার এই 2 দিনের সম্পর্ক টিকিয়ে রাখতে আমাদের 5 বছরের সম্পর্ক নষ্ট করতে প্রস্তুত? কত বোকা আমি, শুধু তোমাকে ভেবে নিজেকে শেষ করে দিচ্ছিলাম। আচ্ছা, তাহলে আন্টি কেন আমাকে এসব কথা বলল? প্রথমত, 100 বছরের পুরাতন প্রেমের সম্পর্কের চেয়ে একদিনের বিবাহিত জীবনের সম্পর্ক বেশি গভীর হয়। আর দ্বিতীয়ত হলো, মা এখনো ময়নাকে মেনে নিতে পারেনি, তাই উনি সবসময় ময়নাকে তালাক দেওয়ার জন্য পিড়াপিড়ি শুরু করেছে, আর তারই ফলস্বরূপ তোমার কাছে গিয়েছে। পাখি, আমাকে পাওয়ার আশা ছেড়ে দিয়ে নতুন করে বাঁচতে শিখো, ঠিক আমার মতো। আমি এই মুহূর্তে সিদ্ধান্ত নিলাম ময়নাকে এখনই এই বাড়িতে ফিরিয়ে নিয়ে আসব, কারণ কোনো কিছু প্রতিহত করতে হলে সামনাসামনি করতে হয়। পাখি আর দেরি না করে চুপচাপ বকুলের ঘর থেকে বের হয়ে যায়। বাইরে উঠোনের পাশের খড়ি ঘরের সামনে ফিরি পেতে বসেছিল বেলি। এভাবে পাখিকে বের হতে দেখে সে এগিয়ে যায়। বেলির কিছু বলার আগেই পাখি বলে ওঠে, আমাকে এভাবে অপমান নাও করতে পারতেন। বেলি কি বলবে না বলবে তার আগেই পাখি চলে যায়। না, সে এই গ্রামে আর থাকবে না, আর না মৃত্যুর পথ বেছে নিবে। সে শহরে চলে যাবে। সেখানকার পরিবেশে থাকলে, বন্ধু বান্ধবী, পড়াশোনা নিয়ে ব্যস্ত থাকলে বকুলকে কিছুটা হলেও ভুলে থাকতে পারবে। এখানে গ্রামের পরিবেশে বদ্ধ ঘরে
বকুলের স্মৃতি তার পিছু ছাড়ছে না। পাখি চলে যাওয়ার পরে বেলি ছুটে যায় বকুলের কাছে। তারপর বলে, তুই পাখি মাকে কি কি বলেছিস? যেটা বলার প্রয়োজন ছিল ঠিক সেটাই। দেখ বকুল, তুই যদি ওই মাতাল মদখোরের মেয়েকে তালাক দিয়ে পাখিকে বউ করে না আনিস, তাহলে আমি যেদিকে দু চোখ যায় সেদিকে চলে যাব। বকুল উঠে আলনা থেকে একটা শার্ট নিয়ে ঘর থেকে বের হয়ে যায়। বেলি মনে মনে ভাবে, কত কি করে পাখিকে রাজি করালো, সব কিছু বৃথা গেল। এবার সে এমন কিছু করবে যার জন্য বকুল নিজেই ময়নার কথা মুখে আনা বন্ধ করে দিবে। বকুল প্রথমে পুকুরে যায়, অ্যালোপ্যাথির সাথে কথা বলে। তখন অ্যালোপ্যাথি বকুলকে বলে, ভাইজান, পুকুরে ক্যাড়াই বিষ দিছে তা আমি জানি। বকুল বিচলিত হয়ে অ্যালোপ্যাথিকে জিজ্ঞেস করে, কে দিয়েছে, কিভাবে জানলি? খারান কইতাছি। অ্যালোপ্যাথি একটা বড় গাছের গোড়া থেকে একটা কীটনাশকের বোতল নিয়ে এসে বলে, এই যে দেখেন, এই বিষ দেওয়া হয়েছিল। পুকুরের আশেপাশে কোনো ফসলই ক্ষেত নেই, আর আমরা এর আগে কখনো পুকুরে বোতলের বিষ দিইনি। এটা কোথায় পেয়েছিস? পুকুরের পশ্চিম পাড়ের ভাঙা যে গর্ত আছে সেখানে। কাল সকালে ওই গর্তে মাটি দিতে গিয়ে লম্বা দুর্বা গাছের ভিতর এটা পড়েছিল। প্রথমে দেখেও কিছু মনে আসেনি, কিন্তু তারপর কেন যেন মনে হলো এই বোতল এখানে আসার কথা না। কে আনছে এই বোতল? এইসব চিন্তা করতে করতে বোতলটা তুলে নিই। আশেপাশে অনেক খোঁজাখুঁজি করি, অন্য কোনো কিছু পাই নাকি সেটা দেখলাম, কিন্তু দুর্ভাগ্য আর কিচ্ছু পাইনি। বুঝলাম এই বোতলের বিষ দেওয়া হয়েছিল, কিন্তু কে দিয়েছে সেটা কিভাবে জানবো? ভাইজান, আপনি দেখি দিন দিন কেমন যেন হয়ে যাইতেছেন। আমি বলি শোনেন, বিকেলে আমি এই বোতল নিয়ে বাজারে গেছিলাম। বাজারে যে কটা কীটনাশকের দোকান ছিল সবগুলারই জিগাইছি। গত 15-20 দিনের মধ্যে কে কে এই বোতল কিনেছে। 2 জন দোকানদার এই বিষ তোলেই না। আর ওই যে কেরামত আলীর দোকানের পোলাটা কইল, তাদের দোকান থাইকা বেশ কিছুদিন আগে আমাদের গ্রামে রতন মিয়া এটা কিনছিল। এলোপথির বুদ্ধিমত্তা বকুলের মন ভীষণভাবে নাড়া দিল। কতটা আপন মনে করলে কেউ এত কিছুর কারণ উদ্ঘাটন করতে পারে। এলোপথির কাঁধে একটা থাবা দিয়ে বকুল বলে, সাব্বাস, আমার আগেও সন্দেহ হয়েছিল, কিন্তু কোনো প্রমাণ না থাকায় কিছু করিনি। কিন্তু এবার তো হাত নিঃশেষ করছে আমার। ভাইজান, আমারও। আচ্ছা, রেডি থাকিস, আজ রাতে হাতে নিষ্পিসানি থামিয়ে দিব। আচ্ছা ভাইজান, একগাল হাসি দিয়ে। বকুল তারপর ক্ষেত দেখে তার আধুনিক প্রযুক্তি ব্যবহার করে ফলানো ফসল কখনো খারাপ হতে পারে না। পুরো মাঠের মধ্যে সেরা ফসল তার জমিতে উৎপন্ন হয়েছে। এখন শুধু সময়ের অপেক্ষা। নির্দিষ্ট সময়ে ফসল ঘরে তুলবে। কথাগুলো ভাবতে ভাবতে বকুল ময়নাদের বাড়িতে আসে। চম্পা বেগম আগুনের ওপর একটা স্টিলের থালা রেখে তার ওপর এক টুকরো কাপড় তাতিয়ে নিয়ে আকবর আলীকে গরম ছেঁক দিয়ে দিচ্ছে। ময়না আহত বাবার পাশে বসে আছে। বকুলকে আসতে দেখে সবাই একটু নড়ে চড়ে বসে। ময়না ঘর থেকে চেয়ার নিয়ে এসে বসতে দেয়। বকুল সৌজন্য রক্ষার খাতিরে আকবর আলীর কুশল বিনিময় করে। তারপর ময়নাকে উদ্দেশ্য করে বলে, ময়না, তোমার যদি কোনো সমস্যা না থাকে তাহলে আজ আমার সাথে আমাদের বাড়িতে নিয়ে যেতাম। ময়না কিছু বলার আগে চম্পা বলে ওঠে, কি সমস্যা থাকবে? কোনো সমস্যা নাই, তোমার যখন ইচ্ছে নিয়ে যাও। ময়না, জামা কাপড় গুছিয়ে নে। ময়না উঠে গিয়ে বারান্দায় ঝুলানো দড়ি থেকে জামা কাপড় নামিয়ে গোছাতে শুরু করে। একবারের জন্য বলেনি বাবার এমন অবস্থায় সে আজ যাবে না। ময়না তো ধরেই নিয়েছিল হয়তো আর কখনো বউ হয়ে ওই বাড়িতে যাওয়া হবে না। তাই যখন আবারও স্বামীর বাড়িতে ফিরে যাওয়ার অধিকার পেয়েছে তখন সেই সুযোগ হাতছাড়া করতে চায় না। কুসুম চম্পা বকুলকে খাওয়ার জন্য পিটাপিটি করে, কিন্তু বকুল খেয়ে এসেছে বলে না করে দেয়। মাথার আঘাতের অবস্থা সম্পর্কে জানতে চায়। বাইরে এসব কথা আর ফাঁকে ময়না ব্যাগ গুছিয়ে বের হয়ে আসে। সবাই মিলে ময়নাকে বিদায় দেয় এবং ভালো করে বুঝিয়ে দেয় যেন সে তার শাশুড়ির অবাধ্য না হয়। কেউ তার সাথে খারাপ ব্যবহার করলেও যেন সে কখনো তাদের সাথে খারাপ ব্যবহার না করে।
সবসময় সবার সাথে ভালো ব্যবহার করে, তাদের মন জয় করার চেষ্টা করতে। ময়নার পরিবারের সবাই অশিক্ষিত, মূর্খ হলেও তাদের আদব কায়দা আচার ব্যবহার মুগ্ধ করে বকুলকে। বকুল 2 ধাপ আগে যাচ্ছে আর ময়না পিছনে। পাড়ার যেসব মহিলা ময়নাকে কটূক্তি করেছিল, আজ তারা হা করে দেখছে। কেউ কেউ আবার মুখ ভেঙচি কেটে অন্যদিকে হচ্ছে। এইসবে ময়নার কিচ্ছু আসে যায় না, কারণ মনে মনে তারা তাদের ব্যবহারের সঠিক জবাব পেয়ে গেছে। বেলি রাতে রান্না জোগাড় করতে রান্নাঘরে কাজ করছিল। হঠাৎ করে বকুলের সাথে ময়নাকে দেখে তার মাথা ঘুরে যায়। এই ছেলে তার কোনো হুমকি ধামকি শোনে না। রাগে তার পুরো শরীর কাঁপছে। ইচ্ছে করছে এই কালো মেয়েকে চুলার আগুনে পুড়িয়ে মারতে। যদি সেটা করতে পারত, তাহলে তার মতো সুখী আর কেউ হতো না। ময়না রান্নাঘরের সামনে এগিয়ে গিয়ে বেলিকে সালাম দেয়, কিন্তু বেলি সালামের জবাব না দিয়ে মুখ ঘুরিয়ে নিয়ে বকুলকে বলে, কেন নিয়ে এসেছিস এ অপয়া মেয়েকে? বিপদ হবে, অনেক বড় বিপদ হবে। মায়ের কথা শুনছিস না তো? পস্তাবি, তুই পস্তাবি। তখন এই মেয়ের কিচ্ছুটি হবে না, সে ঠিকই আবার অন্য কারোর সাথে সুখে থাকবে। কিন্তু আমি কখনো আমার ছেলেকে হারাবো, কখনো মায়ের বুক পূরণ হবে না। মা, এখন তো মনে হচ্ছে যখন তখন তোমার এইসব অবাস্তব কথার জন্য আমার ক্ষতি হবে। সবসময় যদি মায়ের মনে ছেলের জন্য এইসব খারাপ খারাপ কথা ভাসে, তাহলে তো সেই ছেলের ভালো কিছু হওয়ার সম্ভাবনা খুব কম। বকুলের এমন কথায় বেলি প্রচুর পরিমাণ রেগে যায়। সে উঠে নিজের ঘরে চলে যায়। বকুল ময়নাকে ঘরে আসতে বলে। ময়না বুঝতে পারছে রান্নার অসমাপ্ত কাজগুলো এখন তাকেই করতে হবে। আসলে কাজগুলো বড় কথা নয়, কিন্তু মনের অশান্তি নিয়ে কাজে মন বসানো খুব কষ্টকর। ময়না ঘরে আসে। বকুল নিজেও ময়নাকে বলে, মা তোমার উপর রেগে আছে। তিনি এখনো তোমাকে মেনে নিতে পারেনি, তবে আমি বিশ্বাস করি কোনো একদিন মা তোমাকে ঠিকই মেনে নিবে। তাই কষ্ট করে হলো একটু মানিয়ে নিও। ভালো কিছুর ফলাফল তো ভালো কিছু হবে, তাই না? আর জানো তো, ভালো ফল এত সহজে তো পাওয়া যায় না। কঠিন কষ্টের পরে যদি ভালো কিছু আসে, তাহলে তো ভালোর গুরুত্ব অনুভব করা যায়। বিবাহিত নারীদের মধ্যে শতকরা 95% মহিলা শাশুড়ি, ননদ এবং শ্বশুরবাড়ির অন্যান্য সদস্যের কাছে নানান রকম অবজ্ঞা, অবহেলা এবং নির্যাতন সহ্য করে সংসার করে। এটা আদিকাল থেকে বয়ে চলে আসছে। ময়না তার মাকে দেখেছে। তার মা এমন কোনো অত্যাচার নাই যা হজম করেনি। দিনের পর দিন না খেয়ে থেকেছে। হু বলতে ঠু বলতেই পশুর মতো মার খেয়েছে। অন্যের বাড়ি জমিতে পুরুষের মতোই কামলা দিয়ে সন্তানদের মানুষ করতে চেষ্টা করেছে। নেশাখোর অত্যাচারী স্বামীর সাথে এত জীবন পার করে এসেছে শুধুমাত্র সন্তানের ভবিষ্যতের কথা ভেবে। এত কষ্ট, এত গঞ্জনা, অপবাদ সহ্য করার পরেও তার মা তার দাদির কাছে ভালো বউ হতে পারেনি। হয়তো কোনো সময় তার দাদি এমন অত্যাচার সহ্য করেছে, এবং তার মাও হয়তো ভবিষ্যতে যখন শাশুড়ি হবে, তখন ছেলে বউয়ের সাথে ঠিক একই রকম আচরণ করবে। আসলে এটাই সামাজিক রীতিনীতিতে পরিণত হয়েছে। বকুলের কথাগুলো শোনার ফাঁকে ময়না এক নজরে তার মা চম্পার জীবন সম্পর্কে ভাবে। তার মা আজ পর্যন্ত যত রকম কষ্ট সহ্য করেছে, তার এক কানা করেও ময়নাকে সহ্য করতে হবে না। হ্যাঁ, হয়তো শাশুড়ির সামান্য বকাঝকা সহ্য করতে হবে, কিন্তু তার পাশে বকুল নিশ্চয়ই বলয় হয়ে দাঁড়াবে। কিন্তু আকবর আলী তো কখনো চম্পার পাশে এভাবে দাঁড়ায়নি। আর ময়নার টাকা পয়সা, খাওয়া দাওয়া, পরার কাপড়, কোনো কিছুর অভাব হবে না। আর পক্ষান্তরে চম্পা, যে মেয়ের চোখের সামনে নিজের মায়ের অত্যাচার দেখে বেড়ে ওঠা, সেই মেয়েকে নতুন করে সংসার, শাশুড়ি সম্পর্কে বোঝানোর দরকার পড়ে না। নিজ অভিজ্ঞতা থেকে সে সব কিছু বুঝে যায়। বকুল ময়নাকে বলে, মা রান্নাঘরে আসবে না মনে হয়, তুমি রান্না করে নিও। আর হ্যাঁ, রান্নার উপকরণ যা যা লাগবে সেগুলো আমাকে বলবে। মাকে বলতে গেলে হয়তো কিছু বাঁকা কথা শুনিয়ে দিবে। ময়না মাথা নাড়িয়ে রান্নাঘরে চলে আসে। সে তার ইচ্ছে মতো সবজি কাটা শুরু করে। বকুল ঘরে শুয়ে শফিক হাজিকে কিভাবে কি করলে জন্মের শিক্ষা দেওয়া যাবে সেটা ভাবতে শুরু করে।
এরই মাঝে গেটের বাইরে থেকে হাফিজুল ইসলামকে বাড়ির ভিতর আসতে দেখে ময়না। আসলে উনি ঢাকা থেকে আজ ফিরলেন। হাতে করে নিয়ে এসেছেন ব্যাগ ভর্তি খাবার জিনিসপত্র। বকুলের মা, ও বকুলের মা, কই গো তুমি? বেলির আগে ঘরে বসে ফুফাতে শুরু করে। এদিকে হাফিজুল ইসলামের কণ্ঠ শুনে ময়না রান্নাঘর থেকে বের হয়ে এসে সালাম দেয়। হাফিজুল ইসলাম মুখ কাচুমাচু করে সালামের জবাব দিয়ে জিজ্ঞেস করে, কি ব্যাপার, তুমি কবে আসলে? কবে আর আসবে? আমাদের পোলা কি আর আমাদের আছে? এখন আমাদের বকুল তোই মদখোর মাতাল আকবরের পোলা। আব্বা বানাইছে আব্বা। আব্বারে পুলিশ ধইরা নিয়ে গেছে। আর অমনি জন্মদাতা আব্বাকে শহরে একলা রাইখা ছুটে চলে আসছে। আইব না? আব্বারে তো বাঁচানো লাগবো। আমরা কে আমরা? আমরা তো এখন পর। আজকাল আমার কথায় নাকি আকবরের পোলার অমঙ্গল হয়। কথাগুলো বলতে বলতে ঘর থেকে বাইরে আসে বেলি। ময়না সেখানে কিছুক্ষণ লজ্জায় দাঁড়িয়ে থাকে, তারপর মাথা নিচু করে সুরসুর করে ফিরে যায় রান্নাঘরে। বকুল নিজের ঘর থেকে সবকিছু শোনে, কিন্তু সে কোনো জবাব দেয় না, কারণ এখন তার মা রেগে আছে। এই মুহূর্তে ভালো কিছু বলতে গেলেও বেলির কাছে খারাপ মনে হবে। হাফিজুল ইসলাম জিনিসপত্র নিয়ে সোজা নিজের ঘরে চলে যান। ঘরে গিয়ে বেলিকে ফিসফিস করে বলে, তোমার মায়ের থেকে পুরো 60,000 টাকা আনছি। এত টাকা বাড়িতে রাখবো? আর বাড়িতে চোরের মাইয়া ঘুরঘুর করবে। আমার তো ভয় ঠেকছে। ভয় তো আমারও হচ্ছে। কবে না জানি আমাদের বাড়ি থেকে আমাদের বের কইরা দেয়। বিয়ার পরের দিন যে মাইয়া আমাকে ছেলের বকা শোনাতে পারে, তার পক্ষে অসম্ভব কিচ্ছু নেই। কথাগুলো বলতে বলতে ওরা চলে যায়। ময়না শুধুমাত্র দীর্ঘশ্বাস ফেলে, নিজের কাজে মনোনিবেশ করে। তার মাও ঠিক এমনই করত। বকুল রাতের খাবার খাওয়ার জন্য মা বাবাকে ডাকে, তাদের সাথে টাকা নিয়ে আলোচনা করে এবং একা মা বাবার সাথে খেয়ে নেয়। তারপর ময়নাকে ইশারায় খেতে বলে। সকলের খাওয়া শেষে ময়না নিজেও খেয়ে সবকিছু সামলিয়ে ঘরে আসে। বকুল বাইরে যাওয়ার জন্য রেডি হয়ে আছে। ময়না ঘরে আসার পরে ময়নাকে বলে, প্রথম মা বাবা তোমার খাওয়া না খাওয়ার বিষয় নিয়ে কিছু বলবে না, তাই বলে কখনো না খেয়ে থাকবে না। আর দরজা লাগিয়ে শুয়ে পড়ো, আমার ফিরতে রাত হবে। এত রাতে কোথায় যাবে? এই কথাটা জিজ্ঞেস করতে ময়নার ইচ্ছে করছিল, কিন্তু সে করল না। বকুল ঘর থেকে বের হওয়ার পরে দরজা জানালা ভালো করে আটকে দিয়ে শুয়ে পড়ে। বকুল প্রথমে অ্যালোপ্যাথিকে সাথে নেয়, তারপর পাড়ার আরও 2জন ছেলেকে ডাকে, যাদের সাথে বকুলের ঘনিষ্ঠতা রয়েছে। তারপর এলোপতিকে কি করতে হবে সেটা শিখিয়ে দেয়। এলোপতি ভীষণ আনন্দে কাজটা করতে রাজি হয়। বকুল সহ বাকি 2জন নির্দিষ্ট স্থানে অপেক্ষা করে, আর এলোপতি চলে যায় মদের আস্তানায়, যেখানে রতনকে পাওয়া যাবে। হ্যাঁ, এলোপতি দেখে রতন সেখানে বসে আছে। এলোপতি রতনের কাছে গিয়ে বলে, আরে রতন ভাই, তুমি এখানে? আমি রবিউলের বাড়ির সামনে দিয়ে আসার সময় আমাকে রবিউলের বউ ডেকে বলে, এলোপতি ভাই, আপনার যদি রতন ভাইয়ের সাথে দেখা হয় তাহলে বলেন উনি যেন আমার টাকাটা আজ রাতেই ফেরত দেন। কিসের টাকা পাবে ভাই? ও তোমার জানার দরকার নাই। রতনের আগে থেকে রবিউলের বউয়ের সাথে সম্পর্ক ছিল, এটা তেমন কেউ জানে না, তবে 2-1 জন এটা জানে। আর সেই 2-1 জনের মধ্যে বকুলও আছে। তাই বকুল এই কথাটা কাজে লাগিয়েছে। রতনের মনে লাড্ডু ফুটতে শুরু করেছে। সে আর দেরি না করে ঢকঢক করে বোতলের অবশিষ্ট অংশ গ্রহণটুকু শেষ করে ফুরফুরে মেজাজে হাঁটতে শুরু করে। ঝুম রাতে দূরের ঝোপঝাড় থেকে জোনাকির আলোর সাথে ঝিঝি পোকার ডাক শোনা যাচ্ছে। রতনের মনে রোমান্টিক শিহরণ বয়ে যাচ্ছে। এমন সময় তার ভীষণভাবে একটা গান মনে পড়ছে। মুক্ত গলায় সে গাইতে শুরু করে। রতন গানের সুরে এতটাই মত্ত ছিল যে তার 2 পাশে 2টো লোক হেঁটে যাচ্ছে সেদিকে কোনো খেয়াল নেই। তার মনে তো এখন ফাগুনের আগুন লাগার মতো অবস্থা, কিন্তু অবস্থাটা বেশিক্ষণ স্থায়ী হলো না। বকুলের বন্ধু 2টো বিড়বিড় করে বলে, দাঁড়া, তোর পাশা খেলার শখ মিটিয়ে দিচ্ছি। পিছনে থেকে একজন রতনের মাথায় টোকা মারে। রতন আনমনে বলে ওঠে, আরে
আমি এত লম্বা হলাম কবে? মাথাটা মনে হচ্ছে গাছের ডালের সাথে বাড়ি খাচ্ছে। অপর পাশে লোকটা আবারও টোকা মারে। এবার রতন মনে করে হয়তো তার খাওয়াটা বেশি হয়ে গেছে, তাই এসব ভুলভাল মনে হচ্ছে। এবার বকুলের বন্ধু দুটো রতনের দুই কাঁধে হাত রেখে একসাথে হাঁটা শুরু করে। এবার রতন মনে করে তাকে হয়তো পরীরা শূন্যে ভাসিয়ে নিয়ে যাচ্ছে। সে তো বলেই ফেলে, আরে বাহ, বেশি মাল খেলে এমন লাগে আগে জানতাম না। যাও পরীর দল, আমাকে ভাসিয়ে নিয়ে আমার প্রিয়তমার কাছে নিয়ে যাও। রতনের মাতলামি ছুটাতে বকুল একটা মুখোশ পরে সামনে আসে আর নিজের মুখোশের উপর লাইটের আলো ধরে। চোখের সামনে ইয়া বড় 4টি বড় দাঁত এবং অনেকগুলো রক্তমাখা ছোট দাঁতওয়ালা রাক্ষসের মুখোশ দেখে রতন দুই হাতে পাশের দুজনের কাঁধ চেপে ধরে পা দুটো তুলে বলে জড়িয়ে ধরে। বকুল এবার পাশের দুজনের দিকে আলো ধরে। ওরা মানুষ খেকো ভাল্লুকের মুখোশ পরেছিল। দুই পাশে দুটো ভাল্লুক আর সামনে রাক্ষস। এটা দেখার আগেই রতন জ্ঞান হারিয়ে ফেলে। বকুল আর ওর বন্ধুদের চরম হাসি লাগে। আসলে রতন ভয় পেয়ে মুখের আকৃতিগুলো এমন করছিল যা দেখে সবারই আপনা আপনি হাসি পাবে। রতনকে পাজাকোলা করে একটা কাদাযুক্ত গর্তে শুয়ে রাখা হয়েছে। ওরা রতনের জ্ঞান ফিরানোর চেষ্টা করে, কিন্তু কিছুতেই রতনের জ্ঞান ফিরে না। বকুল তখন বলে ওঠে, ওই তোরা দেখতো আশেপাশে কোথাও পানি আছে নাকি? এই শালার চোখে মুখে পানি দিতে হবে। তখন বকুলের একটা বন্ধুর মাথায় দুষ্ট বুদ্ধি আসে। সে বলে, আরে পানি খুঁজতে দূরে যাবে কেন? তোরা একটু ওইদিকে তাকা, আমি দেখ ব্যাটার এখনই জ্ঞান নিয়ে আসছি। এই কি করবি তুই? আমাদের কিন্তু আরো অনেক প্ল্যান বাকি আছে। উল্টো পাল্টা কিছু করিস না। আরে চিন্তা করিস না, মাত্র 10 সেকেন্ড সময় দে। তোরা তাকা, ওদিকে তাকা তোরা। বকুল এবং তার অন্য বন্ধু বিমুখ হয়ে বসে আর অন্য বন্ধুটা জ্ঞান শূন্য রতনের চোখে মুখে প্রস্তাব করে দেয়। বেচারা রতন বেহুশ কাটিয়ে জেগে ওঠার আগে জিভ বের করে সেগুলো চেটে খেতে শুরু করে আর ভাঙা ভাঙা গলায় বলে, আরে এটা কি মাল দিছিস? এটা স্বাদ তো আরো বেশি ভালো। রতনের কণ্ঠ শুনতে পেয়ে বকুল ওর বন্ধু সব ফিরে তাকাতে তাকাতে বলে, আরে মামু, তুই কি ডাক্তারি ট্রেনিং করেছিলি নাকি? এত তাড়াতাড়ি জ্ঞান ফিরল কিভাবে? আরে কিভাবে কি করলাম সেটা জানার দরকার নেই। এখন এই শালাকে যা করার কর। জ্ঞান ফিরেছে দেখ। রতন তখনও চোখে মুখে লেগে থাকা প্রস্তাব চাটতে ব্যস্ত ছিল। বকুলের বন্ধুর এটা দেখে ভীষণ হাসি পায় আর বেয়ার গিলের কথা মনে পড়ে। হয়তো এটা স্বাদ সত্যি অনেক ভালো, তাই তো সেও মাঝে মাঝে এটা খায়। যাই হোক, বকুল রতনের নাক বরাবর একটা ঘুষি মেরে বলে, কি রে, এখনো তো নেশা কাটিনি? আরেকজন পাছা সোজা লাথি মেরে বলে, না কাটলেও সমস্যা নেই, আমরা কাটিয়ে দেওয়ার ব্যবস্থা করতে পারি। আরে প্রথম 5 মিনিট কোনো কথা হবে না, শুধু আওয়াজ হবে, আওয়াজ, তারপর কথার ফাঁকে আওয়াজ, সব শেষে নতুন প্ল্যান শুরু। তাহলে আওয়াজ করা শুরু কর। হ্যাঁ, শুরু হয়ে গেছে। এলোপাতারি কিল, ঘুষি, লাথি, গুতা আর রতন আহ ই উ ওমা বাবা গো আওয়াজ করে চলেছে। যেহেতু জায়গাটা ছিল নরম কাদাময়, তাই মায়ের তালে তালে রতন কাদাতে লুটুপুটি খেয়ে গেছে। প্রায় 5-6 মিনিট এভাবে মারার পরে বকুল জিজ্ঞেস করে, কিরে, জ্ঞান পুরোপুরি ফিরেছে নাকি আবারও ফিরানোর ব্যবস্থা করব? না, আর ব্যবস্থা করতে হবে না। শুধু জ্ঞান না, আমার তো 14 গোষ্ঠীর হিসাব মনে পড়ে গেছে। তাহলে টুক করে বলতো, বকুলের পুকুরে বিষ দিয়েছে কে? কি? অমনি দুটো লাথি বোনাস হিসাবে পেয়ে যায় রতন। আর বোনাস পেয়ে রতনের মুখ থেকে গড়গড় করে বেরিয়ে আসে কিছু কথা। আমি দিয়েছিলাম, মাফ করে দে ভাই। বকুলের সাথে তো তোর কোনো ঝামেলা নেই, তাহলে কেন এই কাজ করলি? আবারও দুটো লাথি মেরে। আরে মুখের সাথে হাত পা চালানোর কি আছে? বলছি তো সব কিছু। তাহলে দুটো না চালিয়ে শুধু মুখ চালালেই হয়? আচ্ছা, এবার আর হাত পা চলবে না, শুধু মুখ চলবে। এখন বল, কেন করলি এমন? ওই হাজি এটা করার জন্য আমাকে নগদ 2000 টাকা দিয়েছিল। নতুন কর করে টাকা লোভে পড়ে তখন আমার আবেগ কাজ করছিল, বিবেক কাজ করেনি।
বিবেক কাজ করলে এমন করতাম না। ওরে, এর ভাইরাল ডায়লগে ষষ্ঠী করে ছাড়তে মন চাইছে। হাজি বলল, আর তুই করলি? বললাম তো, আমার আবেগ কাজ করছিল তখন। আচ্ছা দাঁড়া, আগে তোর দেহ থেকে আবেগটাকে খুঁজে বের করি, তারপর আবেগের ষষ্ঠী করি। বলেই আবারও চলতে শুরু করে দারুম দুরুম, আর সাথে রতনের চিৎকার। তারপর বকুল ওদের থামতে বলে, এই থাম, এবার দ্বিতীয় প্ল্যান শুরু কর। এলোপ্যাথি রতনকে মিথ্যা কথা বলে তাদের টোপ পর্যন্ত পৌঁছে দেওয়ার ব্যবস্থা করার পরে তার ওপর অর্পিত অন্য কাজটা করতে যায়। আসলে এলোপ্যাথি লিকলিকে চিকন আর একটু খাটো টাইপের হয়, তাকে বোরকা পরে আসার কথা বলা হয়েছে। এলোপ্যাথি মেয়েদের মতো করে বোরকা পরে এখানে এসে দেখে ওরা রতনকে এখনো উত্তম মাধ্যম দিয়ে যাচ্ছে। তার খুব ইচ্ছে ছিল রতনকে কয়েকটা দেওয়ার, কিন্তু তার অন্য দায়িত্ব পালন করতে হচ্ছে বলে এবারের মতো ইচ্ছেটা পূরণ করতে পারল না। তবে আর কিছুক্ষণ পরে শফিক আর রতনকে একসাথে পিটিয়ে হাতে চুলকানি মিটাবে। বকুল সজোরে আরেকটা লাথি মেরে রতনকে বলে, কিরে, আমরা যা করতে বলবো তা করবি তো? ভাই, আমার ভুল হয়ে গেছে ভাই, আমারে মাফ করে দে। আরে মাফ করব নাকি অন্য কিছু করব সেটা পরে দেখা যাবে। আগে তুই যার কথা এই কাজ করছিস তাকে আমাদের কাছে এনে দে। না, আমি পারুম না। হাজি সাহেব তাইলে আমারে জানে মেরে ফেলবো, আর এটা না করলে আমরা জানে মারুম, আর এই কাদাতে পুঁতে রেখে চলে যাবো। আগামী 100 বছরে কেউ তোর লাশ খুঁজে পাইব না। এবার রতন কান্না করতে করতে বলে, কি করতে হইব আমারে? তুই হাজির বাড়ির ভিতর গিয়ে হাজিরে ঘর থেকে বের করে বাইরে নিয়ে আয়, শুধু বাকিটা আমরা সামলে নিব। আসলে ওই 2 দিন মায়ের খাওয়ার পর থেকে হাজি দিনও একা চলাফেরা করে না, আর সন্ধ্যার পরে বাড়ি থেকে বের হয় না, আর যাকে তাকে দিয়ে ডাকলে আসবেও না। তাই কাজটা হাজির বিশ্বস্ত সঙ্গী দ্বারা করতে হবে। রতন যদি কাজটা না করে তাহলে তার অবস্থা আরও খারাপ বানিয়ে ছাড়বে। তাই ভয়ে ভয়ে সে রাজি হয়, আর মনে মনে ভাবে, শুধু একবার বাড়ির ভিতর ঢুকি, তারপর দেখ তোদের জালে তোদের ফাঁসিয়ে ছাড়ব। তোদের ফুটানি তো বাড়ির বাইরে পর্যন্ত, ভিতরে তো আর যাবি না। এই সুযোগটাই যা করার করব। কি ভাবছস আমি বোকা? আমি বোকা না হু। রতনকে ওরা বকুলের পুকুরে নিয়ে যায়, সেখানে ভালো করে গোসল করায়। এলোপতি ভাবে এই সুযোগে রতনকে আরেকটু ভয় দেখালে খারাপ হয় না। তাই সে বলে, এই যে রতন মিয়া, তুই কি জানিস কি জন্য তোকে গোসল করানো হলো? যখন কাউকে ফাঁসি দেওয়া হয় তার আগে তাকে গোসল করিয়ে নেয়। টিভি সিনেমায় দেখিসনি? আজ তোর সাথেও সিনেমার মতো করব। এই বকুল ভাই, এই মালদার আওয়াজ বন্ধের মেশিনটা সেট করে দেন, যেন ঠুস করে মেরে দিতে পারি। এলোপতির এমন কথা শুনে বকুল আর তার বন্ধুরা মিলে মিটি হাসছে, কিন্তু বেচারা রতন ভয়ে কাচুমাচু হয়ে গেছে। এলোপতির হাতে আছে একটা খেলনা পিস্তল। অন্ধকারে আবছালয় রতন তা দেখে ফেলেছে। বকুল এত বড় দুর্ধর্ষ একজন সন্ত্রাসী তার ধারণাও ছিল না রতনের। সে ভয়ে কাঁপতে শুরু করে। এলোপতি আবারও রতনকে বলে, আমি গুলি করার পরে কালেমা পড়ে নিস, নয়তো জাহান্নামে যাবি। ভাই ভাই, আর জীবনে এমন করব না ভাই, মাফ করে দেন ভাই। ওই হাজির সব দোষ, আমি এইসব করতে চাইনি। আচ্ছা তাহলে প্রমাণ কর তুই কিচ্ছু করিসনি, সব দোষ হাজির। যা বাড়ি থেকে বের করে নিয়ে আয় হাজিকে। রতনকে কাদা মুক্ত করার পরে এলোপতি রতনের সাথে পাশাপাশি হেঁটে হাজির বাড়ির সামনে চলে আসে। তার হাতে আছে সে খেলনা পিস্তল, যা রতনের পাঁজর বরাবর ধরে রেখেছে, আর রতনের হাত দুটো পিছনে নিয়ে এসে বেঁধে রেখেছে, কারণ কালসাপকে কখনো বিশ্বাস করতে নেই। আর এটা করার জন্য রতনের মনে মনে করা পরিকল্পনাও নষ্ট হয়ে যায়। রতনকে স্বাভাবিকভাবে হাজির সাথে কথা বলার জন্য নির্দেশ দিয়েছে। যদি সে হাজিকে বাইরে বের করতে না পারে তাহলে তার দায়ভার তাকেই নিতে হবে। যেহেতু রাত অনেক হয়েছে তাই সবাই ঘুমিয়ে পড়েছে। রতন দরজার পাশে গিয়ে জোরে জোরে হাজি সাহেব বলে ডাকতে থাকে। তখন শফিকের ছেলে কে বলে জিজ্ঞেস করে, আর রতন নিজের পরিচয় দেয়। এত রাতে কেন ডাকেন চাচা? তোমার বাপের লগে দরকার ছিল, কিন্তু আব্বাই তো টঙ্গি ঘরে ঘুমায়।
আসলে শফিক হাজির বউ নিজের ঘরে হাজিকে আসতে দেয় না। এমন দুশ্চরিত্র লোকের সাথে ঘুমাতে তার খারাপ লাগে। রতন ঘুরে টঙ্গি ঘরের কাছে গিয়ে ডাকে। ডাক শুনে হাজি জানালা খুলে দিয়ে সেই দিক দিয়ে জিজ্ঞেস করে, কেডা ডাকে? হুজুর, আমি রতন, একটু বাইরে আসেন, কথা আছে। আরে মিয়া, কি কইবা কও, এত রাতে বাইরে যেতে পারবো না। হুজুর, একটু এইদিকে দেখেন। রতন বোরকা পরে এলোপ্যাথির দিকে লাইটের আলো ধরে। ঘর থেকে শফিক দেখে রতনের পাশে মেয়ে দাঁড়িয়ে আছে। আর কি লাগে হু? লুচ্চা হাজি দ্রুত ঘরের দরজা খুলে বাইরে চলে আসে। কি রে, এটা কেডা রে? হুজুর, এটা রবিউলের বউ। ভাবলাম আজ আপনি। চুপ চুপ চুপ, এখানে কিচ্ছু কস না। ওই কাল লাগিনি শুনতে পাইলে শেষ। যা বাইরে যা, আমি আসছি। হুজুর, আপনি সাথে আসেন। শয়তান মাথায় চেপে বসলে যা হয় আর কি। শফিক কোনো কিছু না ভেবেই ওদের সাথে বাইরে চলে আসে। বাড়ির বাইরে দাঁড়িয়ে ছিল সবাই। যেই হাজি গেটের বাইরে পা ফেলেছে অমনি দুইজন গামছা দিয়ে হাজির মুখ বেঁধে ফেলে, আর সে শুধু উ উ শব্দ করছে। বন্দি অবস্থায় থেকে হাজি রতনকে ইচ্ছে মতো গালি দিতে শুরু করে, কিন্তু তা শুধু মনে মনে, কারণ মুখ তো বাধা। রতন আর হাজিকে একটা গাছের সাথে শক্ত করে বেঁধে রেখেছে বকুলের সাঙ্গপাঙ্গরা। বকুল এবার হাজির শাস্তি হিসেবে এমন ব্যবস্থা করেছে যা দেখে সে হাত পা আশ্রে কান্না করতে শুরু করে। না শরীরে কোনো আঘাত করা হবে না, না কোনো ধমক বা টর্চার। শাস্তিটা হবে নীরবে নিবৃতে, যার থাকবে না কোনো প্রমাণ, হবে না কোনো শাস্তি, কিন্তু দিনে দিনে তিলে তিলে শেষ হবে সে। হ্যাঁ, যুদ্ধের যেমন গেরিলা পদ্ধতি আছে, তেমন শাস্তির ক্ষেত্র রয়েছে। শফিক হাজির সামনে একটা বৃষ্টি, নোংরা ভাঙা বদনায় গোবর গলানো পানি, আর একটা ভাঙা হাঁস মুরগিকে খেতে দেওয়া গামলায় জীবন্ত কিছু কেঁচো রাখা হয়েছে, যা কিলবিল করে নড়াচড়া করছে। আর পাশের একটা কলা পাতায় রাখা হয়েছে দুর্গন্ধময় মুরগির হাগু। হ্যাঁ, আজ এগুলো দিয়ে হাজিকে শিক্ষা দেওয়া হবে। দুজন হাজিকে হা করাতে যায়, কিন্তু সে যেন জবাই করা মুরগির মতো ছটফট করছে। সে কিছুতেই এসব খাবে না। বকুলের বন্ধুরা হা করাতে যেতেই সে তাদের কামড় দেওয়ার চেষ্টা করে। এলোপথি একটা গাছের ডাল কেটে সেটা 3 ইঞ্চি লম্বা করে কাটে। তারপর সবাই মিলে জোর করে হাজিকে হা করিয়ে মুখে খাড়াভাবে সেটা সেট করে দেয়। এখন চাইলেও হাজি কোনোভাবেই হা বন্ধ করতে পারছে না। এলোপাতি প্রথমে জীবন্ত কেঁচোগুলো হাতে নিয়ে হাজির মুখে গুজে দেয়। হাজি মাথা এদিকে ওদিকে নাড়াতে থাকে, কিন্তু পেরে ওঠে না। এক খামচি কেঁচো মুখের ভিতর নাড়াচাড়া করছে। এগুলোকে পেট পর্যন্ত চালান করানোর জন্য গোবর গলানো পানি বদনার নলে করে মুখে ঢেলে দেয়। ঘৃণায় সাথে সাথে গড়গড়িয়ে বমি করে দেয় সে। ইচ্ছে মতো কিছুক্ষণ বমি করতে দেওয়া হয়। যতক্ষণ সে বমি করছিল ততক্ষণ বকুল সুন্দর করে জিজ্ঞেস করে, আর কখনো কারো ক্ষতি করার আগে 100 বার তোর আজকের কথাগুলো মনে হবে। তুই তো শালা গন্ডার, ওই দিন এত মারলাম, এত বেইজ্জতি করলাম, তারপরও তোর পরিবর্তন হলো না। আবারও নতুন চক্রান্ত করলি। আসলেই কুকুরের লেজ কখনো সোজা হয় না, তাই কুকুরকে শেষ করার ব্যবস্থা করতে হবে। রাতে যা যা খেয়েছিল সব কিছু তুলে ফেলেছে, তবুও মনে হচ্ছে আরো কিছু বের করে দিবে, পালে নারী ভুঁড়িও বের করে ফেলবে। এতক্ষণ উকি করে করে হাঁপিয়ে গেছে হাজি। চোখ দুটো বন্ধ করে গাছের সাথে মাথা দিয়ে আছে। বকুলের কথার জবাব দেওয়ার মতো অবস্থা নেই তার। এলোপতি হাতে মুরগির হাগু নিয়ে হাজির দিকে এগিয়ে আসতে আসতে বলে, কি রে, পুকুরে বিষ দেওয়ার পরে খুব মজা নিচ্ছিলি তাই না? এখন আবারও সেই মজা নিবি না? নে নে মজা নে বলছি। বলে ওই নরম হাগু মুখে এবং জিভে ঘষে দেয়। এরপরে হাজির পেটে নাড়ুবুড়ি সহ সবকিছু বের হওয়ার উপক্রম হলো। রতনকে এলোপ্যাথি কয়েকটি কিল ঘুষি মেরে ছেড়ে দেয়। বকুল এবং ওর বন্ধুরা ওদের ছেড়ে দিয়ে চলে আসার সময় বলে, যদি তোরা এই রাতের কথা জানাজানি করিস তাহলে করতে পারিস। আমার পুকুরে বিষ দিয়ে যে অন্যায় করেছিস তার শাস্তি তখন দ্বিগুণ পাবি। কোন দোকান থেকে বিষ কিনেছিস সেই প্রমাণ আছে, আর রতনের বলা কথাগুলো ভিডিও করে রাখা হয়েছে। সময় হলে সবকিছু সবার সামনে নিয়ে আসবো। হাজি এবং রতনের বাঁধন ছেড়ে দিয়ে ওরা চলে যায়। হাজির প্রাণ যায় যা অবস্থা, কোনোভাবেই নিজেকে স্বাভাবিক করতে পারছে না।
হামাগুড়ি দিয়ে মাঝে মাঝে দৌড়ে আবারও শুয়ে বকে ভর করে লোকালয় পর্যন্ত আসে। চাপকল থেকে পানি বের করে 1000 বার হাত মুখ ধুতে চেষ্টা করে, কিন্তু তার নাকের সামনে থেকে ওই বৃষ্টি গন্ধ কিছুতেই যাচ্ছে না। সে কোনো রকম বাড়ি পর্যন্ত যায়, তারপর উঠোনে শার্ট পাট হয়ে পড়ে থাকে। তার আর নড়ার মতো শক্তি নেই, শুধু উক উক করে উকি করে যাচ্ছে। বকুল বন্ধুদের বিদায় দিয়ে বাড়ি ফিরে আসে। ময়না এখনো ঘুমায়নি, এপাশ ওপাশ করে বকুলের ফিরে আসার অপেক্ষা করছিল। অবশেষে বহু প্রতীক্ষার পরে বকুলের ডাক শুনে মনটা খুশিতে ভরে ওঠে। বকুলের জামা কাপড়ে ছোপ ছোপ কাদা লেগে আছে, চুলেও ফোঁটা ফোঁটা হয়ে ভরে আছে। ময়নার খুব জিজ্ঞেস করতে ইচ্ছে করছে কেন কাদা লাগলো, কিন্তু লজ্জায় জিজ্ঞেস করলো না। বকুল ময়নাকে এক ডাক দেওয়ার সাথে সাথে ময়না দরজা খুলে দেওয়া দেখে বুঝতে পারছে ময়না না ঘুমিয়ে তার জন্য জেগেছিল। এত রাত পর্যন্ত জেগে আছো যে? হ্যাঁ, আসলে ঘুমিয়েছিলাম, আপনি আসার আগেই ঘুম ভেঙে গেছে। তুমি কি জানো, তুমি সব পারলেও মিথ্যা কথা বলতে পারো না। তোমার কথা বলার ধরন দেখে বোঝা যাচ্ছে তুমি একটুও ঘুমাওনি। আপনার গায়ে কাদা কেন? অবশেষে বলেই ফেলে ময়না। ও কই, কোথায় দেখি? এই যে আপনার শার্টে, মাথার চুলে। বকুল ঘাড় বাঁকিয়ে পিছনের কাঁধের দিকে দেখে আর হাত দিয়ে চুলগুলো নাড়তে শুরু করে। হ্যাঁ, সত্যিই কাদা লেগে আছে। বকুল মুচকি এসে বলে, আজ কাদামাটি দিয়ে নতুন করে কিছু গড়তে চেষ্টা করছি। মাঝে মাঝে বাঁকা বস্তু সোজা করতে বিভিন্ন পন্থা অনুসরণ করতে হয়, আমিও তাই করছি। আচ্ছা, একটা কথা জিজ্ঞেস করি? আরও কত কথা জিজ্ঞেস করার আছে তোমার? শার্ট খুলে আলনায় রাখতে রাখতে বলে বকুল। না থাক, আপনি ঘুমান। প্রশ্ন যখন মনে এসেছে তাহলে তা চেপে না রেখে বলে দেওয়া ভালো। আমাদের বিয়ের দিন রাতে শফিক হাজিকে কারা অমন করেছিল? প্রশ্ন শুনেই বুঝতে পারছি উত্তরটাও তুমি জানো। আসলে আমাদের ঘরের দরজার সামনে একটা মুড়ো ঝাঁটা ছিল, ওটার খিলগুলো ভাঙা দেখে আমি বুঝে নিয়েছি এই ঝাঁটা দিয়ে কাউকে পিটানো হয়েছে। হ্যাঁ, তুমি ঠিক ধরেছ। তা চম্পা চাচি কি তোমাকে এমন ঝাঁটা পিটা করতো নাকি? মনে হচ্ছে ঝাঁটার মায়ের খাওয়ার পূর্ব অভিজ্ঞতা আছে। ফাজলামো করে বলে বকুল। আসলে আম্মা কখনো মারেনি, তবে আব্বা বহুবার মারছে আমাকে, আম্মাকে। অন্যমুখ হয়ে বলে ময়না। বকুল এভাবে ময়নাকে কিছু বলতে চায়নি, কিন্তু ময়না বকুলের কথায় কষ্ট পেয়েছে নিশ্চিত। তুমি কষ্ট পাও সেভাবে কথাগুলো বলিনি। কষ্ট পাবো কেন? আপনি কি আমাদের পরিবার সম্পর্কে জানেন না যে সত্যি বললেই কষ্ট পাবো? বকুল আর কোনো কথা বাড়ায় না, সে বিছানায় শুয়ে পড়ে। ময়না দরজা বন্ধ করে লাইট নিভিয়ে বকুলের পাশে শুয়ে পড়ে। বকুল ময়নার এহেন কাণ্ড দেখে অবাক হয়ে যায়। এর আগেও তারা আলাদা বিছানায় ছিল, কিন্তু ওই রাতের পরে হয়তো ময়নার মনের সংকোচ দূর হয়ে গেছে, তাই তো নির্বিঘ্নে পাশাপাশি শুয়ে পড়েছে। সকালের আলো ফুটেছে। শফিক হাজি অনর্গল ওয়াক ওয়াক করে যাচ্ছে। তার মুখের সামনে পানি নিয়ে আসলে তার মনে হচ্ছে এটা গোবর গোলানো পানি, আর অন্য খাবার তো বাদই দিলাম। হাজিকে বিছানায় শুয়ে রেখেছে, কখন কিভাবে নিজের অজান্তে কাপড় নষ্ট করে দিচ্ছে তা হাজিও বুঝতে পারছে না। রাতে ভালো মানুষ ঘরে গিয়ে ঘুমিয়েছিল, অথচ হঠাৎ করে কি এমন হলো? এদিকে রতন এলাকা ছাড়ছে। গত রাতে শেষবার রতন ডেকেছিল। কি ঘটেছিল সেটা জানতে হলে রতনকে খুঁজে পাওয়া দরকার। হাজির শরীরের অবস্থা এতটা খারাপ যে সে কথা বলা তো দূরের কথা, চোখ মেলতেও পারছে না। অনেক রাত জেগে থাকার জন্য ময়নার ঘুম ভাঙতে দেরি হয়। বেলি অনেক আগে উঠে নামাজ পড়ে কিছুক্ষণ হাঁটাহাঁটি করার পরে বাড়ি ফিরে এসে দেখে ময়না এখনো উঠেনি। এটা দেখে বেলি চরম রেগে যায়। সে বারান্দার সিঁড়িতে বসে চিৎকার করে বলতে শুরু করে, গেছে, আমার সংসারের আয় উন্নতি সব গেছে। বেলা মাথার ওপর উঠে গেছে, তবু বাড়ির বউয়ের ঘুম ভাঙেনি। পাড়ার কোন বাড়ির বউ এত বেলা ভর শুয়ে আছে? নবাব যদি আনছে আমার পোলায়। ওর মাতাল বাপে দিন আনে দিন খায়, মাঝে মাঝে পুরো সপ্তাহ ধরে উপোস থাকে। তারা গেরস্ত বাড়ির ভালো মন্দ কি বুঝবে? গরুগুলো গোয়ালে হাম্বা হাম্বা করছে, হাঁস মুরগি চিল্লা চিল্লিতে গাছের পক্ষী উড়ে যাচ্ছে, তাও রাজরানীর ঘুম ভাঙেনি। ঘুমাবে না কেন? আয়েশখানা পেয়েছে তো,
বাপের জন্মে দেখেছে নাকি? বেলির গলা ফাটানো চিৎকার শুনে বকুলের সাথে ময়নারও ঘুম ভেঙে যায়। বকুল ময়নাকে বলে, মা সারাক্ষণ তোমার সাথে খারাপ ব্যবহার করবে, তুমি একটু মানিয়ে নিও। আরে কি বলছেন এসব? আমার মাকে দেখেছি, আব্বা গরুর মতো মারার পরেও আমার দাদি আর মার খাওয়ানোর জন্য কত কি করত, কিন্তু তারপরও আম্মা কখনো দাদির নামে কোনো নালিশ বা ঝগড়া করেনি। চিন্তা করবেন না, আমার এইসব কথা শুনে অভ্যাস আছে, এগুলো এখন আর গায়ে মাখি না। আর তাছাড়া আমার এত বেলাভর শুয়ে থাকা ঠিক হয়নি। ময়না এলোমেলো চুলগুলো হাত কোপা করে দরজা খুলে বাইরে চলে আসে। বেলি আগের মতো মুখে যা আসছে তাই বলে যাচ্ছে, কিন্তু ময়না সেগুলোতে কান না দিয়ে প্রথমে গরুগুলোকে খড়কুটো দেয়, তারপর পুরো বাড়ি ঝাড় দিয়ে আগের রাতের এঁটো থালাগুলো পরিষ্কার করে, তারপর রান্নাঘরে ঢুকে দ্রুত রান্না করতে শুরু করে। দীর্ঘ সময় বকবক করে করে বেলি মাত্র থেমেছে। এখন মনে মনে ভেবে রেখেছে, রান্না হতে দেরি হলে আর বকুল যদি না খেয়ে বাড়ি থেকে বের হয় তাহলে এটা নিয়ে আরও কিছু কথা শুনিয়ে দেবে। কিন্তু সাংসারিক কাজে বুদ্ধিমতী ময়না প্রথমে আগের রাতের অবশিষ্ট ভাতগুলো পেঁয়াজ মরিচ দিয়ে ভাজি করে এবং সাথে একটা ডিম ভাজি করে, আর তারপর অন্যান্য রান্না করতে শুরু করে। বকুল হাত মুখ ধুয়ে একটা পুরাতন শার্ট গায়ে দিয়ে বাড়ি থেকে বের হতে যাবে, তখনই বকুলের মা বলে ওঠে, শখের বউয়ের হাতে খাবার না খেয়ে বাড়ির বাইরে যাস কেন? দেখ কত গুণবতী বউ নিয়ে আসছিস। স্বামী সকালে উঠে নানান কামে যায়, তার দিকে কোনো খেয়াল নাই তার। কথাগুলো পুরোপুরি শেষ না হতে ময়না একটা প্লেটে করে বকুলের খাবার নিয়ে আসে এবং বকুলকে খেতে বলে। বেলি ঘাড় উঁচু করে তাকিয়ে দেখে এখনো চুলায় আগুন জ্বলছে, কিন্তু তার ফাঁকেই বকুলের জন্য খাবার তৈরি করা শেষ। বেলির ইচ্ছে থাকলেও ময়নাকে আর কোনো কথা শোনাতে পারে না। হাফিজুল সাহেব ফজরের নামাজ পড়ার পরে প্রতিদিন হাঁটাহাঁটি করেন, এপাড়া ওপাড়া ঘুরেন। এই গ্রামের একটা প্রচলিত বৈশিষ্ট্য হলো সবসময় কোনো না কোনো বিষয় নিয়ে সকলের মুখে কানাঘুষা থাকবে। একটা ঘটনা শেষ হতে না হতে আরেকটা ঘটনার সূত্রপাত ঘটে এবং নতুন ঘটনা না ঘটা পর্যন্ত সেই ঘটনাটা মেজে ঘষে বড় করতেই থাকবে। যেমন আজ শুরু হয়েছে শফিক হাজির নতুন অসুস্থতা নিয়ে। পুরো গ্রামের মানুষের মুখে একই কথা, হাজির পেটের বেমার হয়েছে, তাকে শহরে নিয়ে যাওয়া হচ্ছে, তিনি নাও বাঁচতে পারেন ইত্যাদি। হাফিজুল ইসলাম বেলির সাথে বসে এইসব কথাগুলো বলছিলেন, আর বকুল খেতে খেতে এবং ময়না রান্না করতে করতে শুনছিল। ময়না বুঝতে পারছে হাজির এমন অবস্থা হওয়ার পিছনে নিশ্চয়ই বকুল আছে। এই ছেলেটা সত্যি অসাধারণ, কিভাবে যে নিজের ওপর দোষ না চাপিয়ে অন্যদের শায়েস্তা করতে হয় তা সে ভালো করে জানে। পাখি তার পরিবারের সবার সম্মতি নিয়ে সিদ্ধান্ত নেয় সে আবারও পড়াশোনায় মনোযোগী হবে, দুর্বিষহ অতীত ভুলে নতুন করে জীবন শুরু করবে, আবেগের বশে আর ভুল সিদ্ধান্ত নিবে না। পরিবারের সবাই শিক্ষিত হওয়ার জন্য পাখির নষ্ট হয়ে যাওয়া জীবনটা আবারও বসন্তের ফুলে ফলে ভরে যেতে চলেছে। বকুল তার মামার কাছ থেকে যে টাকাগুলো ধার নিয়েছে সেগুলো দিয়ে আরও দুটো নতুন পুকুর লিজ নেয়। এখন প্রায় সারাদিন সে বাইরে থাকে, এই পুকুর থেকে ওই পুকুর ছোটাছুটি, জমি জমা দেখাশোনা, ফসল ফলানো, সব কিছু তাকে একা হাতে সামলাতে হয়, কারণ হাফিজুল ইসলাম পুরো সংসারের ভার বকুলকে ছেড়ে দিয়েছেন। তিনি এখন 5 ওয়াক্ত নামাজ পড়বেন আর আল্লাহ জিকির করবেন। কিন্তু হাফিজুল ইসলাম তার সকল দায়িত্ব বকুলকে ছেড়ে দিল, বেলি এক কানা করেও ছাড় দেয়নি, বরং সারাক্ষণ হাঁস মুরগির ডিম থেকে শুরু করে গাছের ফল ফলাদি এমনকি মাছ মাংসের টুকরো হিসাব নেন। সারাক্ষণ ময়নাকে সন্দেহের চোখে দেখে, বাড়ি থেকে কোনো কিছু না হারালেও হারিয়ে গেছে বলে গালিগালাজ করে, যদিও সরাসরি নাম করে গালিগালাজ করে না, তবে কথাগুলো যে ময়নাকে বলে তা স্পষ্ট বোঝা যায়। ময়না কখনো মায়ের বাড়িতে যেতে চাইলে তাকে সম্পূর্ণ খালি হাতে বাড়ি থেকে বের হতে হয়, কারণ ব্যাগে ভরে কাপড় নিলে বেলি মনে করে কাপড়ের ভিতর করে তার বাড়ির তেল মশলা সহ অন্যান্য জিনিসপত্র নিয়ে যাওয়ার অপবাদ দেয়। ময়নার মা বাবা বা ওদের বাড়ির বড় কোনো সদস্য কখনো ময়নার সাথে দেখা করতে বকুলের বাড়িতে আসে না, কিন্তু বিদ্যুৎ আলাল দুলাল
ওদের মানা করলেও শোনে না। বাড়িতে যদি একটা পেঁপে পাকে সেটা নিয়েই ছুটে চলে আসে আপাকে দিতে। এক কথায় আলাল দুলাল ময়নাকে না দেখে থাকতে পারে না বলে দিনে 2-3 বার করে আসে। আর এটাই সহ্য করতে পারে না বেলি। আকবর আলী মেয়ের শ্বশুর বাড়িতে যেতে পারে না। এখন সে বুঝতে পারছে যে এগুলো তার অন্যায়ের প্রতিদান। সে নিজেও তো তার শ্বশুর শাশুড়িকে কখনো সম্মান করেনি। আর তার মা মঞ্জুরা বেগম, তিনি কি না কি করেছে চম্পা এবং তার মা বাবার সাথে। এসব অন্যায়ের শাস্তি তো তাদের পেতেই হবে। আলাল দুলাল যখন বাড়ি ফিরে এসে বেলির বলা কর্কশ কথাগুলো বলে, তখন মঞ্জুরা বেগম, আকবর আলী, চম্পা সবাই মনে মনে ভাবে, এমন কিছু তো একসময় এ বাড়িতে হতো, হয়তো এটাই সামাজিক নিয়ম। ওই দিনের পর থেকে শফিক হাজি প্রায় 1 মাস বিছানাগত হয়েছিলেন। কোনো কিছু খেতে পারতেন না। না খেয়ে থেকে থেকে দিনকে দিন তার অবস্থা বেগতিক হয় এবং বর্তমানে সে মৃত্যুর পথযাত্রী। শফিক হাজি অসুস্থ হওয়ার কারণে তার করা মামলাটা খারিজ হয়ে যায়। আর হাজির ছেলে অত্যন্ত ভালো মানুষ বলে এগুলো নিয়ে কোনো কথা বলেননি। বেলি অনেক চেষ্টা করেছে আবারও পাখির সাথে যোগাযোগ করতে বা ময়না আর বকুলের মাঝে ঝগড়া বাঁধাতে, কিন্তু বকুল কখনো ময়নার সাথে রাগারাগি করে না। মাঝে মাঝে ময়নার রান্না করা তরকারিতে ঝাল লবণ বেশি দিয়েছে। বকুলের পকেট থেকে চুপি চুপি টাকা সরিয়েছে, কিন্তু তাতেও কোনো কাজ হয়নি। তপ্ত দুপুরে রান্না শেষ করে ময়না গোসল করার জন্য গোসলখানায় যায়, কিন্তু তখনই তার মনে হয় সে সবচেয়ে প্রয়োজনীয় কাজটাই তো করেনি এখনো। দ্রুত গোসলখানা থেকে বের হয়ে রান্নাঘরে আসতেই দেখে বেলি রান্নাঘরে লবণের কৌটো হাতে দাঁড়িয়ে আছে। ময়নাকে আসতে দেখে থিতো হারিয়ে ব্যাককেলের মতো দাঁড়িয়ে আছে সে। ময়না বেলির কাছে এগিয়ে গিয়ে বলে, মা, আমি তরকারি চেকে দেখেছি, ঝাল লবণ সব কিছু ঠিক আছে। কষ্ট করে আপনাকে আর এগুলো দিতে হবে না। কি লজ্জাটা নাই পেল বেলি। এভাবে কেউ হাতে নাতে ধরা পড়ে নাকি? বেলি চরম রেগে গিয়ে ময়নাকে বলে, তোমার কি মনে হয় আমি লবণ তরকারিতে দেওয়ার জন্য নিচ্ছি? আমি এটা বলিনি তো মা। চুপ ছোট লোকের বাচ্চা। আমি কখন কোথায় কি জন্য যাব সেই কৈফিয়ত কি তোকে দিতে হবে? এই সংসার আমার, সংসারের সব কিছু আমার, শুধু মাতব্বরিটা তোর করতে হয়, তাই না? সর এখান থেকে। বেলি যতই চেষ্টা করুক না কেন, কিন্তু সে যে কি জন্য এসেছিল সেটা ময়না ঠিকই ধরে ফেলেছে। আর এই জন্যই তো এত রাগ দেখালেন। ময়না রান্নাঘরের দরজা ভালো করে লাগিয়ে দিয়ে গোসল সেরে নেয়। ময়নার গোসল শেষ না হতেই বকুল বাড়ি ফিরে আসে। এখন বকুল আর ময়নার সম্পর্ক অন্যান্য 8-10 জন স্বামী স্ত্রীর মতোই স্বাভাবিক। আগে ময়না সারাক্ষণ রোদে কাজ করত, সারা বছরে কোনো সাবান শ্যাম্পু ব্যবহার করেনি, 3 বেলা পেট পুড়ে খেতে পারেনি। কিন্তু এখন ময়না প্রতি সপ্তাহে শ্যাম্পু ব্যবহার করে, প্রতিদিন গন্ধওয়ালা সাবান ফেসওয়াশ দিয়ে মুখ ধুয়ে নিয়মিত স্নো ব্যবহার করে। ময়নার গায়ের রঙের বেশ পরিবর্তন ঘটেছে, সাথে স্বাস্থ্যেরও। এখন ময়নাকে দেখলে যে কারো ভালো লাগবে। বকুল তো প্রায় ভুলেই গেছে তার কোনো অতীত ছিল। সে ময়নার সহজ সরল মনোভাবে মুগ্ধ। মোহনের জন্য মেয়ে দেখা চলছে। ওই দিনের পর মোহন আর কখনো ময়নার মুখোমুখি হয়নি বা বকুলের সাথে দেখা করতে বকুলের বাড়িতে আসে না। যদি কখনো বকুলের সাথে দরকার হয় তাহলে সেই দরকারগুলো হাটে বাজারে পথে ঘাটে সেরে নেয়। এক কথায় মোহন চায় না তার জন্য ময়না বা বকুলের সম্পর্কে ত্রুটি ঘটুক। শফিকা যে অসুস্থ হয় আকবরের পরিবার নতুন অত্যাচার থেকে রক্ষা পেয়েছে। কুসুমের স্বামী এখন মাঝে মাঝে বিদ্যুৎ আর হালিমাকে জামা কাপড় সহ খাবার জিনিস কিনে দেয়। লোকমুখে জানতে পারে যে ওনার দ্বিতীয় বউয়ের সাথে নাকি তার ভালো বনিবনা চলছে না। ভাইয়ের সংসারের অভাব অনটনে বোঝা হয়ে না থেকে যদি সুযোগ আসে তাহলে কুসুম তার স্বামীর সংসারে ফিরে যাবে। আকবর অনেক ভবঘুরে জীবন পার করেছে, বিনিময়ে অসম্মান আর অপমান ছাড়া কিছুই পায়নি। তাই সে এখন নিজেকে শুধরে নেওয়ার চেষ্টা করছে। প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ পড়ে, সংসারের কাজগুলো মনোযোগ দিয়ে করে। এখন তাদের সংসারে আগের মতো অভাব অনটন নেই। যদি কুসুম তার বাচ্চাদের নিয়ে স্বামীর সংসারে ফিরে যায়
তাহলে আরও অভাব দূর হবে। দেখতে দেখতে 3 মাস পার হয়ে যায়। ময়নার বকুলের সম্পর্ক আরও গভীর হলো। বেলি আর হাফিজুল ইসলামের সাথে সম্পর্ক খারাপ হয়ে গেছে। ময়না শত চেষ্টা করেও বেলির প্রিয় হয়ে উঠতে পারছে না। এখনো উঠতে বসতে সব সময় বেলি ময়নাকে বাঁকা কথা শোনায়, সারাক্ষণ দোষ ধরে, আর পাড়ায় পাড়ায় গিয়ে ময়নার নামে অনেক মিথ্যা কথা বলে বেড়ায়। এর মাঝে একদিন শফিক হাজি মারা যায়। দীর্ঘদিন ধরে বিছানাগত থেকে অবশেষে উপরে যাওয়া চিঠিটা তার কাছেও চলে আসে। এত ক্ষমতা, এত শক্তি, এত কিছুর কোনোটাই তার কাজে আসলো না। ময়না এই কথাগুলোই ভাবছিল। তার ভাবনার বিঘ্ন ঘটে বকুলের উপস্থিতিতে। ময়না, ও ময়না, কই তুমি? ময়না মাথায় ঘুমটা আরেকটু টেনে বাইরে বের হয়ে বলে, এই তো এখানে আমি। শোনো, আগামী শুক্রবার আমাদের ষাঁড় গরুটা হাটে তুলব। তুমি কদিন গরুটারে একটু ভালো করে খাবার দিও। আচ্ছা ঠিক আছে, আপনি বিকালবেলা বাজার থেকে খৈল আর ভুসি কিনে আনেন। আগেরগুলো ফুরাই গেছে। ফুরিয়ে যাওয়ার আগে বলতে পারো না? কতদিন বলবো? একটু থাকতেই আবারও সেই জিনিস নিয়ে আসার কথা বলবে। মনে ছিল না, মাথা নিচু করে বলে ময়না। বকুল ঘরে গিয়ে শার্ট গায়ে দিয়ে আসে আর ময়নাকে বলে, তরি তরকারি তেল মশলার মধ্যে কি কি লাগবে? ময়না ভেবে ভেবে যা যা লাগবে সেগুলোর নাম বলে। রান্নাঘরে দেওয়ালে ঝুলিয়ে রাখা বাজারের ব্যাগটা বকুলের হাতে ধরিয়ে দেয়। বকুল হাসি মুখে ব্যাগ নিয়ে বাজার করতে চলে যায়। আর এই দৃশ্যগুলো ঘরে বসে বেলি দেখছিল। বকুলের সাথে ময়নার ভালো সম্পর্ক তার একদম সহ্য হয় না। তার ইচ্ছে করে ভাতের সাথে বিষ মিশিয়ে ময়নাকে খাইয়ে মেরে ফেলতে, কিন্তু পুলিশ কেস হবে বলে পারে না। হঠাৎ বকুলের বলা কথায় বেলির মাথায় একটা শয়তানি বুদ্ধি আসে। বুদ্ধিটা কতটা কার্যকর আর কতটা ভয়াবহ সেটা ভালো করে না বুঝেই বেলি সেটা করতে প্রস্তুত হলো। বেলি ভেবে দেখল, যদি সে এই কাজ করে তাহলে সাপও মরবে আর লাঠিটাও ঠিক থাকবে। কেউ খুনাক্ষরেও বুঝতে পারবে না এটার পিছনে সে জড়িত। তারপর বকুলের জন্য একটা লাল টুকটুকে বউ নিয়ে আসবে সে। হ্যাঁ, কাল সকালে যখন বাড়িতে বকুল বা হাফিজুল ইসলাম থাকবে না, তখনই সে তার বুদ্ধিটা কাজে লাগিয়ে চিরতরে ময়নাকে সরিয়ে দিবে। সারা দিন বেলি কিভাবে কি করবে সেগুলো ভাবতে শুরু করে। কাজটা করে সে চুপি চুপি বাড়ি থেকে বের হয়ে পাশের বাড়িতে চলে যাবে। আর একা ফাঁকা বাড়িতে ময়নার সাথে যা হওয়ার হবে। ময়না নিত্যকার কাজ করতে করতে হাঁপিয়ে যায়। কখনো বেলি ময়নাকে কোনো কাজে সাহায্য করে না, বরং তার কাজের চাপ বাড়িয়ে দেওয়ার জন্য সারাক্ষণ এটা সেটা করতে বলে। অতিরিক্ত রান্না করিয়ে নেয়, ইচ্ছে করে নিজের জামা কাপড় নোংরা করে সেগুলো পরিষ্কার করে নেয়, উঠোন বাড়ি নোংরা করা সহ বিভিন্ন রকম বিষ্ণীপনা করে। ময়না সেগুলো বুঝেও হাসি মুখে সবকিছু মেনে নেয়। এত কিছু করেও বেলি ক্ষান্ত হয়নি। এবার সে চরম বড় অন্যায় করতে প্রস্তুত। রাতে খুশিতে বেলির ঘুম পাচ্ছে না। কাল থেকে তার চির শত্রুর বিনাশ হবে। তার তো আনন্দ হবেই। সকালের আলো ফোটার আগেই ময়না ঘুম থেকে ওঠে, ফজরের নামাজ পড়ে, বাড়ির কাজ করতে শুরু করে। প্রথমে পুরো বাড়ি ঝাড়ু দেয়, তারপর গোয়াল পরিষ্কার করে গরুগুলোকে খাবার দেয়। হাঁস মুরগি ছেড়ে দিয়ে বাসি থালা বাসন পরিষ্কার করে এবং সব শেষে সকালের রান্না করে। আজ সকালে বেলি ঘুম থেকে উঠে প্রথমে হাঁটতে যায়, কিন্তু সেখানে বেশি দেরি না করে দ্রুতই চলে আসে। বেলি আসার পরে দেখে ময়না রান্না করছে। পাশে থাকা বটিটা নিয়ে বেলি পেঁয়াজ মরিচ কেটে দিয়ে সাহায্য করে। এতদিন পরে এই প্রথম রান্নার কাজে শাশুড়িকে সাহায্য করতে দেখে ময়না মনে মনে ভীষণ খুশি হয়। সে মনে মনে আল্লাহর কাছে শুকরিয়া জ্ঞাপন করে। হয়তো বেলি তার সব রাগ ক্ষোভ ভুলে তাকে মেনে নিতে শুরু করেছে। হাফিজুল ইসলাম বাইরে থেকে এসে এমন অবস্থায় বেলিকে দেখে অবাক হয়ে যায়। উনি নিজের চোখকে বিশ্বাস করতে পারছে না, কিন্তু পরিবেশ রক্ষার্থে কিছু না বলে চুপচাপ নিজের ঘরে চলে যায়। বেলি ঘরে আসলে তাকে জিজ্ঞেস করবে ভেবে রেখেছে। বকুলও ব্রাশ হাতে এসে মা আর বউকে মিলেমিশে রান্না করতে দেখে আনন্দে আত্মহারা হয়ে যায়। সে কখনো ভাবতেই পারেনি বেলি আর ময়নাকে এমন অবস্থায় দেখবে।
বকুলকে বড় বড় চোখ বের করে দাঁড়িয়ে থাকতে দেখে বেলি বলে ওঠে, কিরে, আজ পুকুরে খাবার দিতে যাবি না? হ্যাঁ যাব। যা, মুখ হাত ধুয়ে বারান্দায় পাটি বিছিয়ে বস, আমি তোর বাবা আর তোকে একসাথে খাবার বেড়ে দিচ্ছি। বকুল হাবলাকান্তের মতো মাথা চুলকাতে চুলকাতে মুখ হাত ধুয়ে আসে। বেলি গামলায় করে খিচুড়ি বেড়ে নিয়ে যায়, তারপর পানির জগ এবং থালা গ্লাস নিয়ে যায়। ঘর থেকে আমের আচারের বয়াম নিয়ে গিয়ে হাফিজুল ইসলামকেও খেতে বসতে বলে। হাফিজুল ইসলাম ড্যাব ড্যাব করে তাকিয়ে সবকিছু দেখছে। বকুল এবার হাফিজুল ইসলামকে ডেকে বলে, বাবা আসো একসাথে খেয়ে নি। হাফিজুল ইসলাম নিজের লুঙ্গি ঝেড়ে আবারও নতুন করে পড়তে পড়তে বারান্দায় বসেন। তারপর বাপ বেটা খাওয়া শেষ করে বকুল চলে যায় পুকুরে। বকুলের ফিরতে দুপুর হবে। বেলি হাফিজুল ইসলামকে বাজারে পাঠালেন তার জন্য ওষুধ নিতে, আর আসার সময় তার দূর সম্পর্কের বোনের সাথে দেখা করতে বলেন। বাড়ির কিছু ফল এবং খাবার জিনিসপত্র দিয়েছে, সেগুলো তার বোনকে দিতে বলেন। হাফিজুল ইসলাম জিনিসপত্রগুলো নিয়ে বাড়ি থেকে বেরিয়ে পড়েন। এখন বাড়িতে কেউ নাই, এটাই সুযোগ। ময়না বকুলের কিছু জামা কাপড় নিয়ে সেগুলো পরিষ্কার করতে গেছে। কলপাড়ে ধাপ ধূপ শব্দ করে কাপড় আশ্রে ধুচ্ছিল। বেলি এই সুযোগে হাতে একটা বটি নিয়ে গোয়াল ঘরে যায়। যে ষাঁড় গরুটা বিক্রি করতে চাচ্ছে সেই গরুটা অনেক বড় এবং শিংগুলো অনেক বড়। দুটো দড়ি দিয়ে বেঁধে রাখা হয় সবসময়। ভুল করে কেউ গরুর কাছে গেলেও ফসফস শব্দ করে রাগ দেখায়। বেলি একটা বাঁশের মাথায় বটিটা বেঁধে দূরে থেকে ষাঁড় গরুটা 2 দড়ি কেটে দেয়। যেহেতু গরুটা খাচ্ছিল তাই সে দড়ি ছাড়া পাওয়ার পরেও সেখানেই থাকে। বেলি খুব সাবধানে বাঁশ থেকে বটি খুলে আগের জায়গাতে রাখে এবং বাঁশটিও যথাস্থানে রাখে। বেলির পরিকল্পনা হলো, ময়না কিছুক্ষণ পরপরই গরুগুলোকে খেতে দেওয়ার জন্য গোয়াল ঘরে যায়। আর যখন ময়না খেতে দিতে যাবে তখনই ষাঁড় ময়নাকে গুতিয়ে মেরে ফেলবে। এতে না হবে পুলিশ কেস আর না বৌমারার বদনাম। বেলির যা করার তা করা শেষ, এখন শুধু পরিকল্পনা সম্পূর্ণ হওয়ার অপেক্ষা। বেলি সবকিছু আগের মতো করে দিয়ে ময়নাকে ডেকে বলে, ময়না, আমি বাগানের গাছগুলোতে পানি দিয়ে হাকিম মিয়ার বাড়িতে যাব, তুমি বাড়িতে থেকো। ফাঁকা বাড়ি পেয়ে আবার সবকিছু বাপের বাড়িতে পাচার করো না যেন। বেলি সবসময় এমন তেরা কথা বলে, তাই ময়না সেগুলো আর গায়ে মাখায় না। সে মাথা নেড়ে সম্মতি দিল। বেলি মনে মনে বলে, বাড়ি থেকে তোর তাজা মুখ দেখে বের হচ্ছে, আর ফিরে এসে যেন দেখি তোর মরা মুখ। বেলি তার চক্রান্ত সম্পূর্ণ হওয়ার জন্য বারবার আল্লাহর কাছে ফরিয়াদ করতে থাকে। আসলে সে ইচ্ছে করে বাড়ি থেকে বের হয়ে যাচ্ছে, কারণ যখন গরুটা ময়নাকে আক্রমণ করবে তখন সে বাড়ির বাইরে থাকলে তার ওপর কোনো দোষ আসবে না। পক্ষান্তরে যদি বাড়ির ভিতরে থাকে তাহলে লোক দেখানোর জন্য হলেও এগোতে যেতে হবে আর তাকেও আঘাত সইতে হবে। তাই সে বাইরে চলে যায়। ময়না জামা কাপড়গুলো ধুয়ে সেগুলো রোদে শুকোতে দিতে যায়। তখনই দূরের রাস্তা দিয়ে কুসুমকে যেতে দেখে। কুসুমকে দেখে তাকে ডাক দেয় ময়না। কুসুম জোরে করে বলে, ময়না, মায়ের জ্বর এসেছে, আমি ডাক্তার চাচার বাড়িতে যাচ্ছি, পরে তোর সাথে কথা বলবো। আর পারলে তুই এক পাক এসে মায়ের সাথে দেখা করে যাস। কখন থেকে দাদির জ্বর? এখন কি অবস্থা? খুব খারাপ নাকি? ভোর থেকে, তবে চিন্তা করিস না। ফুফু, আমি সন্ধ্যাবেলা দেখা করতে যাবনি। ঠিক আছে। কুসুম চলে যায়। ময়না জামা কাপড়গুলো শুকোতে দেওয়ার সময় বাড়ির ভিতর থেকে খসমস আওয়াজ ভেসে আসে। কিসের আওয়াজ হচ্ছে সেটা দেখার জন্য লাল রঙের বালতিটা হাতে নিয়ে ময়না বাড়ির দিকে যায়। ময়না গেটের কাছে আসতেই বাইরের বাগান থেকে বকরি ভেবানির শব্দ পেয়ে সে সেদিকে যায়। কয়েকদিন আগে বকুল কিছু সুস্বাদু আম গাছের চারা লাগিয়েছে। হয়তো পাড়ার কোনো বকরি সেগুলো খেতে এসেছে ভেবে ময়না আগে সেদিকে ছুটে। হ্যাঁ, ময়নার ধারণা ঠিক ছিল। সত্যিই পাশের বাড়ির বকরিটা এসে সদ্য কেনা গাছটা ভেঙে ফেলেছে। তাই একটা নয়, 3টা একদম ভেঙে ফেলেছে, আর অন্য আরেকটার পাতা খেয়ে শেষ করেছে। বেলি যদি বাড়ি ফিরে এটা দেখে তাহলে ময়নাকে প্রচুর বকাবকি করবে, বলবে সংসারের কোনো দিকে তার নজর নেই।
সামান্য কিছু সময়ের জন্য সে বাইরে গেছে, তাতে এত বড় ক্ষতি, আরো অনেক কিছু। ময়না ভেবে পাচ্ছে না কিভাবে গাছগুলো আবারও ঠিক করা যায়। সে প্রথমে আবারও ভাঙা গাছগুলো ঠিক করে লাগানোর চেষ্টা করে, গাছের সাথে বাঁশের খুঁটি লাগিয়ে দেয়, কিন্তু কিছুতেই কিছু হয় না। ময়নার এবার ওই বকরির মালিকের ওপর ভীষণ রাগ হলো। আজ ওনার অসতর্কতার জন্য ময়নাকে কথা শুনতে হবে। ময়না বকরিটা নিয়ে পাশের বাড়িতে যায় আর সেই বাড়িওয়ালাকে সব কিছু বলে। বকরিটা কখন কিভাবে ছুটে গেছে সেটা উনি জানেন না বলে জানায়। ওই বকরিওয়ালার সাথে কথা বলে আবারও সেই গাছের কাছে এসে ওনাকে ভাঙা গাছগুলো দেখায়। উনি নিজের বকরির করা এমন ক্ষতির জন্য বেশ অনুতপ্ত হন। ময়না ওনার সাথে কথা বলে ওনাকে সবকিছু দেখাতে বেশ সময় পার হয়ে যায়। বেলি মনে মনে ভাবে, নিশ্চয়ই ময়না এতক্ষণে শেষ হয়ে গেছে, তার শেষ পরিণতি না দেখলে মজা আসবে না। মরার আগে ময়না ছটফটানিগুলো দেখতে চাইছে, তাই তো সে গুনগুন করে গান গাইতে গাইতে বাড়ি ফিরে আসে। গেটের বাইরে তাদের লাল বালতিটা পড়ে থাকতে দেখে সে বালতিটা হাতে নিয়ে বাড়ির ভিতর যায়। অনেক সময় ছাড়া থাকার পরে ষাঁড়টা আস্তে আস্তে গোয়াল থেকে উঠোনে চলে আসে। এখানে সেখানে ছড়িয়ে ছিটিয়ে থাকা বিভিন্ন পাতা, তরকারির খোসা সহ অন্যান্য খড়কুটো কুড়িয়ে কুড়িয়ে খাচ্ছিল। তখনই লাল বালতি হাতে বেলিকে বাড়ির ভিতর আসতে দেখে ষাঁড় গরুটা ভীষণ রেগে যায়। সে ফসফস শব্দ করে তেড়ে আসে বেলির দিকে। বেলি গরুটাকে এভাবে আসতে দেখে ভয় পেয়ে যায় আর লাল বালতি হাতে ছুটতে শুরু করে, কিন্তু বয়স্ক মোটা শরীর নিয়ে সে দ্রুত দৌড়াতে পারে না। গরুটা খুব সহজে বেলিকে আক্রমণ করে আর নিজের সমস্ত শক্তি দিয়ে গুঁতো দিয়ে বেলিকে ফেলে দেয়। তারপর নিজের বড় বড় শিং দিয়ে বেলিকে মাথার ওপর তুলে আবারও নিচে ছুঁড়ে মারে। বেলি নিজের প্রাণ বাঁচাতে গলা ফাটিয়ে চিৎকার করতে শুরু করে। ময়না আর ওই বকরির মালিক বেলির চিৎকার শুনে ছুটে আসে। দূর থেকে দেখে বেলির সাথে কি ঘটছে। এত বড় গরুর খপ্পরে পড়েছে বেলি। গরুটা না আটকালে নিশ্চয়ই বেলি কাজ মেরে ফেলবে। ময়না তাই কোনো কিছু না ভেবে ছুটে যায় বেলিকে ক্ষিপ্ত ষাঁড়ের হাত থেকে রক্ষা করতে। সে একটা বড় লাঠি হাতে ছুটে গিয়ে ষাঁড়টাকে ভয় দেখাতে শুরু করে, কিন্তু লাল বালতির আশেপাশে বেলিকে ফেলে রাখার জন্য হয়তো ষাঁড়টা আরো বেশি রেগে গেছে। ময়না লাঠি দিয়ে গরুটাকে ভয় দেখাতে চেষ্টা করে, কিন্তু গরুটা এতটা ক্ষিপ্ত যে উল্টো হয়ে তেড়ে আসে ময়নার দিকে। ময়না গরুটাকে তার দিকে আসতে দেখে সে উল্টো দিকে দৌড়ে পালাতে চেষ্টা করে। সে পালাচ্ছে, চিৎকার করে করে বলছে, মা, আপনি বাড়ির ভিতর গিয়ে দরজা লাগিয়ে দেন, তাড়াতাড়ি যান, আপনি দয়া করে মাকে টেনে তুলুন। বকরিওয়ালাকে উদ্দেশ্য করে বলে। আরও কিছু বলার আগে ময়নাকে আঘাত করে গরুটা। পিছনে থেকে ঢিস দেওয়ার জন্য ময়না মুখ থুবড়ে পড়ে। ময়নার চিৎকার আর বেলি ও ওই লোকের চিৎকার শুনে পাড়া প্রতিবেশীরাও ছুটে আসে। সাথে ছুটে আসে কয়েকজন ছেলে মানুষ। সকলে মিলে ষাঁড়টাকে দিকভ্রান্ত করার চেষ্টা করে এবং তাদের চেষ্টা কাজে লাগে। ক্ষিপ্ত ষাঁড় এত মানুষের হাতে লাঠি দেখে ভয় পেয়ে ফোঁস করে সবার দিকে তেড়ে আসে। তখনই একজন লোক কিছু কচি সবুজ ঘাস নিয়ে এসে গরুর থেকে কিছুটা দূরে রেখে দেয়, আর অবলা গরুটা তরতাজা সবুজ ঘাস দেখে তা খেতে শুরু করে। আর সেই ফাঁকে কয়েকজন লোক বেলিকে নিরাপদ স্থানে নিয়ে যায়। ময়নার উরুতে শিংয়ের গুতা লাগায় বেশ কিছু জায়গা কেটে রক্ত বের হতে শুরু করে। তবে তার অবস্থা বেলির চেয়ে অনেক ভালো। বেলি একেবারে জ্ঞানশূন্য হয়ে পড়েছিল। নাক মুখ সহ পুরো শরীর কেটে ছিলে গেছে। হাঁটু, কোমর, হাত সহ অন্য কিছু ভেঙে যাওয়ার আশঙ্কা অনেক বেশি হয়েছে। বেলির জ্ঞান না ফেরা পর্যন্ত বলা যাবে না কোথায় কোথায় ব্যথা পেয়েছে। গরুটা যে অন্যমনস্ক হয়েছে, অমনি ময়নাকেও নিরাপদ স্থানে নিয়ে যাওয়া হয়। ময়না এই অবস্থায় বেলির কাছে ছুটে আসে আর হাউমাউ করে কান্না করতে থাকে। সে বারবার এইসবের জন্য নিজেকে দোষারোপ করতে থাকে। সবাই বেলির জ্ঞান ফেরানোর চেষ্টা করে। যেখানে যেখানে কাটা ছিল সেখানে রক্ত বন্ধ করার জন্য বেঁধে দেয় এবং বকুলের কাছে খবর পাঠায়। বেলির চোখে মুখে পানি ছিটিয়ে দেওয়ার পরে বেলির জ্ঞান ফিরেছে।
সে ব্যথার চোটে অস্থির হয়ে কান্না করছে। কোনোভাবেই নিজের হাত পা বা শরীর নাড়াতে পারছে না। ময়না বেলির একদম পাশে বসে রক্তগুলো মুছে দিতে দিতে বলে, মা, সব দোষ আমার মা, আজ আমার জন্য আপনার এমন অবস্থা। আসলে আমি কোনো বাড়ির বউ হওয়ার যোগ্য না। আসলেই আমি অলক্ষী অপয়া। আমার উচিত ছিল গরুটা সঠিকভাবে বেঁধে রাখার। আমি আমার দায়িত্ব পালন করতে ব্যর্থ, আর তাই আপনাকে এত বড় মাসুল দিতে হচ্ছে। ক্ষমা চাওয়ার মতো মুখ নেই আমার। বেলির প্রচণ্ড ব্যথার মাঝেও নিজের কৃতকর্মের জন্য অনুশোচনা করতে থাকে, যার জন্য সে এত ভয়ঙ্কর কবর খুঁড়েছে। আজ সেই নিজের জীবনের পরোয়া না করে তাকে বাঁচাতে সবার আগে ছুটে এসেছে। এখন তার যে অবস্থা হচ্ছে, এমন অবস্থা ময়নারও হতো। নিজের যন্ত্রণা কষ্ট দিয়ে সে অনুভব করে ময়নার সাথে কি হতো। বকুল আসার আগে গ্রামের মানুষ মিলে গাড়ি নিয়ে আসে। বেলির যা অবস্থা, বেশিক্ষণ এখানে রাখা যাবে না। প্রচুর রক্তক্ষরণ হচ্ছে আর হাত পাও ভেঙে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তাই যত দ্রুত সম্ভব বেলিকে নিয়ে হাসপাতালে যেতে হবে। ময়না এ অবস্থায়ও দ্রুত বেলিকে হাসপাতালে নেওয়ার জন্য গাড়িতে কাঁথা বালিশ বিছিয়ে দিচ্ছে, প্রয়োজনীয় জিনিসপত্র এবং বেলির জামা কাপড় গুছিয়ে নিচ্ছে। এরই মাঝে বকুল চলে এসেছে। মায়ের এমন মর্মান্তিক অবস্থা দেখে সে ক্ষণিকের জন্য হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলে। সকালে যে মা নিজের হাতে খাবার বেড়ে তাদের খাইয়ে দিল, মাত্র কয়েক ঘন্টার ব্যবধানে সেই মা মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। বকুল তার মাকে গাড়িতে নিয়ে তাড়াতাড়ি হাসপাতালে যায়, সাথে ময়নাকেও নিয়ে যায়। ভাঙা রাস্তা দিয়ে যাওয়ার সময় বেলি যেন সাক্ষাৎ যমের মুখ দেখল। তার শরীরের প্রতিটি হাড় মনে হচ্ছে ভেঙে গেছে, আর রক্ত এত বেশি বের হচ্ছে যে পুরো কাপড় ভিজে গেছে। বেলির চিৎকার শুনে বকুলের বুক ফেটে যাচ্ছে, চোখ দুটো পানিতে ভিজে যেতে চাচ্ছে। কিন্তু এই পরিস্থিতিতে যদি সে কান্না করে তাহলে বেলি আরো ভেঙে পড়বে। তাই বকুল বুকে পাথর বেঁধে বেলির ভরসা হয়ে দাঁড়িয়েছে, বেলিকে সাহস দিয়ে যাচ্ছে। ময়না এখনো বারবার বেলির কাছে ক্ষমা চেয়ে যাচ্ছে। অবশেষে তারা হাসপাতালে পৌঁছে যায়। বেলির অবস্থা অত্যন্ত শোচনীয়। ডান হাত এবং 2 পা ভেঙে গেছে, শরীরের বিভিন্ন জায়গা কেটে গেছে। হাত এবং 2 পা ব্যান্ডেজ করে দেয় এবং ক্ষতগুলো সেলাই করে দেয়। পুরো 15 দিন বেলিকে হাসপাতালে রাখা হলো। এই 15 দিনে প্রতিটি মুহূর্তে বেলির মনে হয়েছে হয়তো এটাই তার জীবনের শেষ মুহূর্ত। এই নিঃশ্বাসটাই হয়তো তার শেষ নিঃশ্বাস, এই পলকটাই হয়তো তার শেষ পলক। সে আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নেয়, আর ময়নার যত্নার্থীতে সে আরও বেশি অনুতপ্ত হয়। নিজেকে প্রচুর ঘৃণা করতে থাকে সে অনেকবার ভেবেছে সবকিছু ময়নার কাছে স্বীকার করে ক্ষমা চেয়ে নিবে, কিন্তু কোনো এক অজানা সংকট জেকে ধরছে প্রতিবার। তাই সে ময়নার থেকে ক্ষমা চাইতে পারে না। বেলির শরীরের ক্ষতগুলো ভালো হয়ে গেছে, কিন্তু হাত আর পা দুটো এখনো ভালো হয়নি। আরও 2 মাস ব্যান্ডেজ থাকতে হবে। হাসপাতালে সকল নিয়ম পরিপূর্ণ করে বেলিকে নিয়ে বাড়ি ফেরে বকুল। তবে কিছুদিন পরে আবার হাসপাতালে নিয়ে যেতে হবে। ব্যান্ডেজ কতদিন থাকবে এবং অবস্থার উন্নতি অবনতির জানার জন্য। বেলির দৈনন্দিন সকল কাজ, ব্যক্তিগত কাজ, খাইয়ে দেওয়া, ওষুধ খাওয়ানো, সবকিছু ময়না নিজ হাতে সামলায়। আর যখনই সময় পায় তখনই বেলির পাশে বসে বেলির সাথে গল্প করে, আর ওই দিনের অসতর্কতার জন্য বেলির থেকে ক্ষমা চেয়ে নেয়। ময়না মনে করে সে গরুটাকে সঠিকভাবে না বাঁধার জন্য বেলির এত কিছু সহ্য করতে হলো। ময়না যতবার বেলির থেকে ক্ষমা চায়, বেলি ততবারই আল্লাহর কাছে নিজের পাপ মোচনের জন্য ক্ষমা চাইত। বর্তমানে ময়না আর বেলির সম্পর্ক খুব ভালো হয়ে গেছে। বেলি এখন ময়নাকে মা মা বলে ডাকে, ময়নাকে ভরসা করে, ময়নার সাথে আর কোনো দুর্ব্যবহার করে না। হাফিজুল ইসলাম তো জানেন না যে বেলির এমন অবস্থার জন্য বেলি নিজেই দায়ী। তাই তিনি ময়নাকে মাঝে মাঝে তিক্ত কথা শোনান, আর বেলি বিছানায় শুয়ে থেকে হাফিজুল ইসলামের প্রতিবাদ করে। বকুল খামার, মাছ চাষ এবং মায়ের এহেন পরিস্থিতি মোকাবেলা করতে করতে ময়নার সাথে দণ্ড কথা বলার সময় পায় না। ময়নাও সারাদিন কাজ করতে করতে বকুলের সাথে প্রয়োজন ছাড়া কথা বলার সময় পায় না।
বেলি বিছানায় শুয়ে থেকে এইসব কিছু লক্ষ্য করে। সে তো মনে মনে ভেবে রেখেছে যেদিন তার পায়ের ব্যান্ডেজ খোলা হবে সেদিন সে ময়নাকে বলবে যেন দ্রুত বাড়িতে নতুন অতিথি নিয়ে আসে। জীবন যখন নতুন করে ফিরে পেয়েছে তখন জীবনের শেষ আশাটা পূর্ণ করতে হবে। শেষ বয়সে যদি নাতি নাতনির সাথে খেলা করতেই না পারে তাহলে কিসের সুখ। দেখতে দেখতে কেটে যায় আরও কিছুদিন। বিছানাগত বেলির অবর্তমানে পুরো সংসারে দেখাশোনা ভালো মন্দ সব দায়ভার এসে পড়ে ময়নার ওপর। যেন এ কদিনে ময়না পাকাপোক্ত দায়িত্বশীল গৃহিণী হয়ে উঠেছে। বেলির অবস্থা এখন অনেকটা ভালো। হাতের ব্যথা নেই বললেই চলে। হাত নাড়াতে পারে, কিন্তু পায়ের ব্যথা এখনো রয়েছে। একা দাঁড়াতে খুব কষ্ট হয়। ময়নার সাহায্য ছাড়া সে একটু নড়াচড়া করতে পারে না। তার প্রস্রাব পায়খানা সবকিছু ময়না পরিষ্কার করে দেয়। এতদিন মুখে খাবার তুলে খাওয়াতো, কিন্তু কয়েকদিন থেকে নিজে নিজেই খেতে পারছে। হাফিজুল ইসলাম আর বেলি ঘরে বসে আছে। ময়না গোয়াল ঘরের পিছনের বারান্দায় বসে গরুর জন্য খড় কাটছে। দূর থেকে ময়নার দিকে তাকিয়ে থেকে বেলি বলে ওঠে, জানো বকুলের বাবা, আল্লাহ যা করেন তা নিশ্চয়ই ভালোর জন্য করেন। আমার ভাগ্য অত্যন্ত ভালো বলে ময়নাকে ভাগ্যচক্রে ছেলের বউ হিসাবে পেয়েছি। কিছুদিন তোমার সেবা যত্ন করেছে বলে ভুলে যেও না সে কোন ঘরের মেয়ে। হয়তো আমাদের বকুলের চোখে নিজেকে দায়িত্বশীল বউ প্রমাণ করতে এমন করে। দেখা যাবে একবার আমাদের বিশ্বাস আর আস্থা অর্জন করার পরে এমন কিছু করবে যা আমাদের কল্পনার বাইরে। বকুলের মা, তুমি সারাক্ষণ ঘরে বসে থেকে ওই মেয়ের ছলনায় মুগ্ধ হয়ে গেছো, তাই এমন ভুলভাল কথা বলছো। আমিও একসময় বউ ছিলাম। আমি বুঝি কোন সেবা যত্ন মন থেকে করা আর কোন সেবা যত্ন লোক দেখানো। আল্লাহ আমার চোখ খুলে দেওয়ার জন্যই মনে হয় এমন বিপদ দিয়েছেন। ওই দিন ময়না নিজের জীবনের পরোয়া না করে সবার আগে ছুটে এসেছে আমাকে বাঁচাতে। যদি সে লোক দেখানো মনে করত তাহলে এভাবে কখনোই ছুটে আসতো না। আচ্ছা, মানলাম বউ হিসাবে ময়না অনেক ভালো, কিন্তু আমাদের ছেলের কথাটা একটুও ভাবলে না? অন্য জায়গাতে বিয়ে হলে প্রতি সপ্তাহে সপ্তাহে শ্বশুর বাড়ির আদর পেত, এতদিনে কত রকমের পোশাক পেত, ঘর সাজানোর আসবাবপত্র কত কি পেত। কিন্তু এখন আজ পর্যন্ত আমার ছেলেটা শ্বশুরবাড়ির একটা সুতাও পায়নি, আর না পেয়েছে জামাই হিসাবে আদর যত্ন। হয়তো বকুল আল্লাহর কাছ থেকে এমন কিছু চেয়ে আসেনি। আর তাছাড়া আমাদের বকুল তো ওদের বাড়িতে যাওয়ার সময়ই পায় না। যদি যেত তাহলে নিশ্চয়ই আদর যত্ন ঠিকই পেত। আর আসবাবপত্র সেগুলো কি আমাদের বাড়িতে নেই যে অন্যদের থেকে পাওয়ার আশা করব? এখন আমাদের বাড়িতে যা নেই সেটা পাওয়ার আশা করো। কি নেই আমাদের? এই বয়সে তোমার অবসর মুহূর্ত কাটানোর সঙ্গী মানে নাতি নাতনি। আর কতদিন এভাবে শূন্য বাড়ি থাকবে বলো? বাড়িতে তো নতুন অতিথি নিয়ে আসার দরকার, তাই না? বেলির এমন কথাবার্তা শুনে হাফিজুল ইসলাম হতভম্ব হয়েছে। তার মানে বেলি মন থেকে ময়নাকে পুত্রবধূ হিসেবে মেনে নিয়েছে। যদি বকুল এবং বেলি মেনে নিতে পারে তাহলে তার মেনে নিতে কি সমস্যা? সেও না হয় এখন থেকে ময়নার দোষ ত্রুটি না খুঁজে ভালো দিকগুলো খুঁজবে, মেনে নিতে চেষ্টা করবে। এভাবে সুখ দুঃখ অসুখ বিসুখ পাড়ি দিয়ে কেটে যায় আরও 1 মাস। বেলির পায়ের ব্যান্ডেজ খোলা হয়েছে। দীর্ঘদিন ব্যান্ডেজ করা থাকায় হাঁটাচলা করাতে একটু অসুবিধা দেখা দিয়েছে। ময়না পরম যত্নে বেলির হাত ধরে ধরে এ বারান্দা থেকে ও বারান্দায় হাঁটাচ্ছে। শাশুড়ি বউয়ের এমন আবেগঘন ভালোবাসার মুহূর্ততে বেলি ময়নাকে বলে, মা ময়না, আমি চাই তুমি এভাবে আমার হাত ধরে না হাঁটাও। ময়না বেলির কথার মানে বুঝতে না পেরে বেলির দিকে ফ্যাল করে তাকিয়ে থাকে। হ্যাঁ ময়না, আমি অন্য কারো হাত ধরে হাঁটতে চাই। এই বয়সে কেউ ছেলের বউয়ের সাহায্যে চলাফেরা করে না। নাতি নাতনি চাই আমার। বয়স অনেক হয়েছে, এবার আমাদের দাদা দাদি হওয়ার একটা সুযোগ করে দে। শাশুড়ির মুখ থেকে এমন কথা শুনে ময়না লজ্জা পেয়ে যায়। সে এখন কি করবে বুঝতে পারছে না। লজ্জায় চোখ তুলে তাকাতে পারছে না। বেলি ময়নাকে লজ্জা পেতে দেখে মুচকি এসে বলে, থাক, আর লজ্জা পেতে হবে না।
শুধু বছর ঘোরার আগে বাড়িতে নতুন অতিথি নিয়ে আসলেই হবে। মা, এসব কথা বলবেন না। আচ্ছা, বললাম না। ময়না বেলিকে বারান্দায় চেয়ারে বসিয়ে দিয়ে বাড়ির অন্যান্য কাজ করার অজুহাতে সেখান থেকে চলে যায়। সে শাশুড়ির মুখে এমন কথা শুনে মনে মনে খুব খুশি হয়। সে তো ভেবে রেখেছে আজ রাতে বকুলকে এই কথাটা বলবে। রাতে বকুল বাড়ি ফিরলে ময়না ইনিয়ে বিনিয়ে বিভিন্নভাবে বকুলকে বলে যে আমাদের দুজনের বালিশের মাঝে ছোট্ট আরেকটা বালিশ রাখার ব্যবস্থা করতে হবে। বুদ্ধিমান বকুল অল্পতেই ময়নার মনের কথাগুলো বুঝতে পারে। সে আকস্মিক এমন কথায় ময়নার দিকে ফিরে তাকায়। বকুলের দৃষ্টি ময়নার দিকে পড়তেই ময়না চক্ষুদয় বন্ধ করে নেয়। বকুল কিছুটা রোমান্টিক ভঙ্গিতে ময়নাকে জড়িয়ে ধরে কানের কাছে মুখ নিয়ে গিয়ে বলে, আজ আমার বউটার কি হয়েছে? এত তাড়াতাড়ি ছোট্ট বালিশের ব্যবস্থা করলে রোমান্স করব কবে? আজ মা বলছিলেন ওনার নাকি নাতি নাতনি চাই, কিন্তু নাতি নাতনি নিতে হলে তো আমাদের দুজনের কঠোর পরিশ্রম করতে হবে। পরিশ্রম করতে রাজি আছো তুমি? বকুলের মুখে এমন লাগামহীন কথা শুনে লজ্জায় বকুলের বুকে মুখ লুকায় ময়না। সারা দিনের সকল ক্লান্তিগুলো দূরে সরিয়ে এক বৈধ সম্পর্কের ভেলায় ভাসতে থাকে বকুল আর ময়না। প্রতি ওয়াক্ত নামাজ শেষে বেলি এবং হাফিজুল ইসলাম আল্লাহর কাছে ফরিয়াদ করে যেন দ্রুত তাদের ঘর আলো করে নতুন সদস্য আসে। আল্লাহ অচিরেই তাদের দোয়া কবুল করে ময়নাকে মা হওয়ার হেদায়েত দান করেন। আকবরের পরিবার সহ হাফিজুল ইসলামের পরিবারের সবাই মহা খুশি। তারা এখন ময়নাকে মাথায় তুলে রাখে। সারাক্ষণ বিভিন্ন রকম পুষ্টিকর খাবার আর সাবধানতা একে একে পার হয় গর্ভকালীন সময়। ময়না আর বকুলের ঘর জুড়ে একটা ফুটফুটে পুত্র সন্তানের জন্ম হয়। অবশেষে হাজারো দুঃখ কষ্টকে জয় করে ময়নার জীবন সুখ, শান্তি আর ভালোবাসায় পরিপূর্ণ হয়। স্বামী এবং শ্বশুর শাশুড়ির ভালোবাসায় ও সকল পাঠকের দোয়ায় আনন্দে অতিবাহিত হয় তার প্রতিটি মুহূর্ত, দিন, সপ্তাহ, মাস, বছর। বন্ধুরা, গল্পটি ভালো লেগে থাকলে একটা লাইক করে দিবেন এবং গল্প সম্পর্কে কোনো মতামত জানানোর থাকলে কমেন্ট করতে পারেন। নতুন নতুন আরো গল্প শোনার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন।